আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মের খোঁজে প্রস্তুতির সম্ভাবনার আজকের লাইভ অনুষ্ঠানে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই অবগত আছো, আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন একজন বিশেষ ব্যক্তি, যিনি একাধারে একজন লেখক, একজন সুবক্তা, একজন শিক্ষক এবং সর্বোপরি বিশেষ শিক্ষা ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। আমি স্বাগত জানাচ্ছি গাজী মিজানুর রহমান। গাজী মিজানুর রহমান, আপনাকে কেমন আছেন? আহ, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি জি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রুপটা তো আমি দেখেছি অবশ্য গতকাল রাতে, আমার কাছে খুব ভালো মনে হচ্ছে যে একটা খুব ভালো একটা উদ্যোগ। বিশেষ করে যারা জি, কর্মের জন্য বেশ কেরিয়ার প্রত্যাশী তাদের জন্য এটা অনেক বেশি সাপোর্টিং হবে বলে আমি মনে করি, করছি। পাশাপাশি আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কুমিল্লা টিচার ট্রেনিং কলেজের আরো সম্মানিত কয়েকজন শিক্ষকও দেখলাম এটার ভিতরে ইনভলভ আছে, যেটা আসলে অনেক প্লাস পয়েন্ট। আশা করি শিক্ষার্থীরা ওই গ্রুপ দ্বারা উপকৃত হবে। আর শিক্ষক হিসাবে একজন শিক্ষক হিসাবে আমি যতটুকু আপনাকে দেখেছি, আপনার এই ক্ষেত্রে আন্তরিকতা অনেক বেশি দেখেছে। আশা করি শিক্ষার্থীরা যতটুকু আশা করছে এর চেয়ে বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সময় নিয়ে কর্মের খোঁজে প্রস্তুতির সম্ভাবনা গ্রুপটিতে ঘুরে এসেছেন, দেখেছেন আমাদের কর্মকাণ্ডগুলো। সেজন্য আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি সরাসরি লাইভের প্রশ্নোত্তর পর্বে চলে যাই। ইতিমধ্যে আমাদের মাঝে অনেক শিক্ষার্থী এসে জয়েন করেছে, আপনি দেখতে পাচ্ছেন 28 থেকে 30 জন চলে এসেছে। আমি আশা করছি ধীরে ধীরে যেটা বাড়বে, কারণ আমি যতটুকু জানি আমার শিক্ষার্থীদের মাঝে আপনি কিন্তু বেশ মোটামুটি পরিচিত একজন ব্যক্তি। তারা অনেক আগে থেকে আপনাকে চিনে, আপনার লেখা বই পড়ে এবং নানাবিধ উপায়ে আপনার লাইভ প্রোগ্রামের মধ্যে তারা অনেকগুলো অংশগ্রহণ করেছেন। তো আশা করছি তারা আরো অনেকে আছে খুব শীঘ্রই অংশগ্রহণ করবে, আমরা সে প্রত্যাশা রাখছি। অনেকে সালাম দিয়েছেন, গুড ইভিনিং দিয়েছেন, আমি আর সেগুলো এখন পড়বো না। তো আমি প্রথম প্রশ্ন করব আপনাকে, যদিও কিছুটা অপ্রাসঙ্গিকতা দিয়ে আমি শুরু করব, কারণ খুব বেশি ফর্মাল লাইভ অনুষ্ঠানে আসলে আমি বিশ্বাসী নই। আমি চাই মোটামুটি আড্ডা বা আলাপচারিতার মাধ্যমে আমাদের প্রশ্ন উত্তরগুলো বেরিয়ে আসুক। তো আপনি তো, আমি যতটুকু জানি ব্যাংক থেকে এসেছেন, আমি নিজেও একজন ব্যাংক কর্মকর্তা ছিলাম। তো ব্যাংক থেকে যখন চলে আসলেন, তখন কি কারো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে আপনি ব্যাংকের যেহেতু আর্থিক দিকটা কিন্তু একটু বেশি, তো এটা ছেড়ে এই চাকরিতে আসার ক্ষেত্রে আপনার কি আপনার পরিচিত জন, আত্মীয় স্বজন, সহকর্মীবৃন্দ কারো কাছ থেকে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল কিনা? হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন। সেটা আসলে কমন বিষয়। আমার একদম অফিস থেকে শুরু করে এবং ইভেন আমার বাসা আত্মীয় স্বজন সব অনেকেই এটা নিয়ে আপত্তি জানিয়েছে এবং বিষয়টাকে মানে আবারও চিন্তা ভাবনা করে দেখার জন্য বারবার পরামর্শ দিয়েছিল। যেহেতু আমি পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার ছিলাম, অনেক বড় পোস্ট। সিনিয়র অফিসার থেকে হচ্ছে প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসারের পরে হলো সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসপিও, যেটা এরপরে হলো এজিএম। এজিএম হলে লাক্সারিয়াস গাড়ি, লোন, মানে আলাদা ফ্যাসিলিটিস, অর্থাৎ দ্যাট মিনস ম্যানেজমেন্ট লেভেলে চলে যাবে। তো যেহেতু আমার সামনে আর দুইটা প্রমোশন হলে আমি মোটামুটি তৃতীয় প্রমোশনে একটা ভালো অবস্থানে চলে যেতাম। তা আমার কলিগরা বলছিল আপনি তো অনেক বড় পোস্টে জয়েন করছেন, এখন অনেক ছোট পোস্টে জয়েন করে অনেকে ব্যাংক থেকে যায় না, আপনি কেন ব্যাংক ছেড়ে যাচ্ছেন? ইভেন আমি আমার ফ্যামিলি থেকে যদি বলি, আমার মা চাচ্ছিল মূলত আমি ব্যাংকে থাকি আমার মায়ের দিক থেকে। আর আচ্ছা, আচ্ছা। আমার বাবা চাচ্ছিলেন আমি বিসিএস ক্যাডারে সার্ভিসে জয়েন করি। আমি যেটা চেয়েছিলাম ব্যাংকে লিভ করার পেছনে আসলে দুইটা কারণ ছিল। প্রথম কারণ ছিল যেটা, আমি পূবালী ব্যাংকে চাকরি করতাম, এটা একটা সুদি ব্যাংক ছিল, আমি সুদে বিশ্বাস করতাম না। আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট এখন পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি। দ্যাট মিনস আমি ইন্টারেস্টে বিশ্বাস করি না, যেহেতু আমার তখন অল্টারনেটিভ ওয়ে ছিল না, তখন হয়তো আমি সেখানে জয়েন করেছি। এটা একটা বড় ফ্যাক্টর কিন্তু এইটা। আর দ্বিতীয় নম্বর ফ্যাক্টর হচ্ছে ব্যাংকে কিন্তু অনেক বেশি প্রেসার থাকে। ঠিক আছে, প্রেসার আমি হ্যান্ডেল করতে পারি, প্রেসার নিয়ে আমার কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে আমি মানে ব্যাংকের জবের বাইরে গিয়ে যে মানুষের জন্য কিছু করা বা নিজের মতো করে কিছু করা, সেটা সুযোগ হবে না, হচ্ছিল না। তো সেজন্য এত চিন্তা করে আমি ব্যাংক জবটা ছেড়ে দিয়ে এরপরে আমার মাকে কনভিন্স করলাম। তার টাকা পয়সার ব্যাপারটা যেটা বলছেন সেটা তো অবশ্যই, আমার সাথে যারা এখন ব্যাংকে এই মুহূর্তে আছে তারা আমার থেকে প্রায় মানে এই মুহূর্তে আমি যতটুকু স্যালারি প্রায় এর প্রায় 1.5 গুণ স্যালারি ওরা পাচ্ছে। তো আসলে আমি আচ্ছা, টাকা পয়সা নিয়ে কখনো ওরকম ভাবে দেখিনি। এখন হয়তো আমি আমার জব যেটা যতটা ফর্মালি লাইভ না বা ওরকম আমি একবারে মাস অডিয়েন্সের কাছে জিনিসটা শেয়ার করছি না।
আমি এই জায়গাতে এখন যে জায়গাতে আছি আমি কি যে বলে হয়তো আমার এই গভর্নমেন্ট থেকে আমি হয়তো মোটামুটি একটা স্যালারি পাচ্ছি, কিন্তু এর বাইরেও কিন্তু আমি হালাল হয়তো অনেকভাবেই আমি আর্ন করছি রোজগার আমি করতে পারছেন। পরিশ্রমের মাধ্যমে। হ্যাঁ, তো আমি যখন ব্যাংক লিভ করি তখন আমার কাছে আসলে ওই জিনিসটা মনে হয়নি যে মানে টাকা পয়সার ব্যাপারটা আমার মাথা কখনোই আসেনি। আমার মাথায় সবসময় এই দুইটা জিনিসে ঘুরতো। একটা জিনিস হলো সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হলো সুদ জিনিসটা। ইভেন আমি যখন ব্যাংকে জব করছিলাম তো তখন আমার কলিগরা বিভিন্ন এফডিআর, ডিপিএস, পিপিএস, তারপর আরেকটা ছিল স্বপ্ন পূরণ, পূবালী স্বপ্ন পূরণ, পূবালী দ্বিগুণ সঞ্চয় প্রকল্প, 3 গুণ সঞ্চয় প্রকল্প, এগুলো কোনোটাই আমি করি না। এখন আমার কলিগরা বলছিল যে এই আপনি একটা করেন না, এখনো ইয়াং এনার্জেটিক, এখনো আনমেরিড, ভবিষ্যতে বিয়ে শাদী করবেন, টাকা পয়সা কিছু জমান। তা আমি আসলে ওনাদেরকে ডিরেক্টলি ওই জিনিসটা তো বলি নাই যে মানে আমি সুদ নিব না বা ইয়ে। তা আমি তখন বললাম দেখেন আসলে আমার এই ভবিষ্যতে কিছু একটা হবে বা বিয়ে শাদী করব, টাকা পয়সার দরকার হবে, এটা নিয়ে আমি ভাবি না, এটা আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। তা আমি কখনো ওই মূল বিষয়টা যেটা ছিল ওরা যেটা পূবালী যে স্বপ্ন পূরণ ছিল, তখন যখন পূবালী আপনার হচ্ছে নর্মাল ডিপিএস এ যখন ইন্টারেস্ট রেট ছিল হচ্ছে 8 থেকে 9, তখন পূবালী স্বপ্ন পূরণে প্রায় 16 থেকে 18% দিত। মানে এটা মূলত যারা এমপ্লয়ি ছিল তাদেরকে বেশি ইনভলভ করা হতো, সাধারণ মানুষকে এখানে খুব একটা দেওয়া হতো না। স্পেশাল রিকোয়েস্টে ওই স্বপ্ন পূরণটা দেওয়া হতো, এটা আলাদা একটা ইয়ে ছিল। তা আমি কিন্তু সেটাও করি নাই। দ্যাট মিনস আমি বুঝাতে চাচ্ছি যে আমি ফুয়েলি ব্যাংক ছাড়ার মানে ব্যাংক জব ছাড়ার মূল কারণ যেটা ছিল সেটা হলো সুদ। আর আরেকটা কারণ ছিল সেটা হলো আমি আসলে ফ্রিলি কিছু করতে, আমি কিন্তু মুক্ত চিন্তা মানুষ, আমি আমার মতো করে চিন্তা করতে পছন্দ করি এবং আমি আরেকজনের চিন্তাকে সম্মান করি সব সময়। এবং আমার আরেকটা জিনিস হলো আমি কোনো জিনিস না জেনে কখনো কাউকে সে বিষয়ে পরামর্শ দিই না, কারোর সাথে আমি তর্কও যাই না। আমার হচ্ছে এই জিনিসগুলো আমি মেনটেন করার চেষ্টা করি আর কি আমার ব্যক্তিগত লাইফে। আচ্ছা, আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে দুটি সম্পূরক প্রশ্ন আমার মাথায় আসলো। একটি হচ্ছে, যদি আপনার ব্যাংকটি ইসলামী কোনো ব্যাংকিং সিস্টেম হতো তাহলে আপনি থাকতেন কিনা, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আপনি তো এখন একজন শিক্ষক, আপনি একজন শিক্ষক হিসাবে একজন শিক্ষার্থীকে যদি একইভাবে আপনার পজিশনে দেখতেন, আপনি তাকে কি পরামর্শ দিতেন? না আমি আসলে ইসলামী ব্যাংক হলে সেটা হতে আরেকটু ভাবতাম, কিন্তু আমি আলটিমেটলি ব্যাংকে থাকতাম না, কারণ আমি মনে করি অ্যাজ এ টিচার হিসাবে মানে আমার আগে থেকে এই জিনিসটার প্রতি আমি কেরিয়ার নিয়ে কাজ করি মূলত 2012 সাল থেকেই কাজ করি, 2012-13 সাল থেকে। আমি মূলত আলোচনা আসি হলো 2016 সালের দিকে। ষোলো আচ্ছা। সালের দিনে আলোচনা আসতে থাকি এবং 2017 সালে মোটামুটি বিভিন্ন নিউজ পোর্টালে আমার বিভিন্ন লেখা বা ঈদে অনেক কিছু আসতে থাকে। তখন থেকে মোটামুটি পুরোই আলোচনা আসে আর কি, মানে 16 থেকে আসে। তা আমি যেটা বলতে চাচ্ছি, আমি ব্যাংক ইসলামী ব্যাংকিং হলেও আমি ব্যাংক জব ছেড়ে দিতাম। আর সবচেয়ে বড় কথা হলো ক্যাডার সার্ভিস, তো ক্যাডার সার্ভিসে সেটা হোক এডুকেশন ক্যাডার হোক, সেটা এডমিন, সেটা যে যেটা ডিজার্ভ করে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেমন আমি কিন্তু বিসিএস এর 6টা বিসিএস দিয়েছি এবং 6টা বিসিএস আমি টানা টিকেছি, হ্যাঁ। তবে সর্বশেষ যে 2টা বিসিএস আমি কিন্তু 2টা বিসিএস রিটার্ন দেই না, মানে প্রিলি এমনি দেওয়া, দিলেই পাস করি যেহেতু এমনি দেওয়া, রিটার্ন আমি দেই না। কারণ আমি একটা সময় ঠিক আছে আমি এডমিন চেয়েছিলাম, পুলিশ চেয়েছিলাম, কিন্তু আমি যখন আমার এই প্রফেশনে এসেছি, আসার পরে আমার যারা বন্ধু বান্ধব যারা এডমিন পুলিশে জয়েন করেছে ওদের যে লাইফ স্টাইল বা ওদের যে মানে কিভাবে তারা লাইফ লিড করে, তারা কিভাবে ডিউটি করে, আমি তাদের এই জিনিসগুলো শোনার পর আমার কাছে আর ইচ্ছা জাগে না যে আমি এডমিনে বা পুলিশে যাই। মানে এত জিনিস। আরো একটা বিষয় হলো আমি যখন এখানে আসছি এত শিক্ষার্থীদের এত বেশি ভালোবাসা যে আমি পেয়েছি, আন্তরিকতা পেয়েছি, সেটা আসলে টাকা পয়সা দিয়ে মেজারমেন্ট করে কখনো সম্ভব না। ঠিক আছে, তো এই সম্ভব না। জিনিসগুলো আমি আমার জায়গাতে যদি আমার জায়গায় যদি আমার কোনো শিক্ষার্থীও থাকতো আমি তাকে পরামর্শ দিতাম অবশ্যই সেটা লিভ করার জন্য, হোক যাক, সেটা অনেক, ইসলামী ব্যাংক হোক সেটা সুদী ব্যাংক। জি জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডে যদি একটু বলেন, কারণ শিক্ষার্থীদের অনেক আগ্রহ আপনাকে নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি মূলত আমার বাড়ি তো হচ্ছে কুমিল্লা 14 গ্রাম উপজেলা মিয়াবাজার। আর হচ্ছে আমি পড়াশোনা করেছি একদম আমার পড়াশোনাটা শুরু হয়েছে ব্রাক স্কুলে, মানে আমাদের গ্রামে একটা ব্রাক স্কুল হয়েছিল, এখন এটা বন্ধ। প্রথম ব্যাচ ছিল আমার বড় ভাইরা, মানে আমার একদম ইমিডিয়েট বড় ভাই যিনি, উনি আমার বড় ভাই একজনই অবশ্য। তো ওনাদের ব্যাচটা ছিল প্রথম, পর দ্বিতীয় ব্যাচে ছিলাম আমি। তা আমি আসলে দ্বিতীয় ব্যাচে যখন ভর্তি হতে যাই তখন আমার এজও হচ্ছিল না। মানে ব্র্যাক স্কুলে কিছু কিন্তু নিয়ম কানুন আছে যে 6 বছর বয়স হতে হবে, এরকম হাত দিয়ে কান পর্যন্ত পেতে হবে, এরকম আরো কিছু ব্যাপার স্যাপার ছিল। তা আমি যখন দাঁড়িয়েছি, ওরা আবার 33 জনে বেশিও নেবে না, ঠিক আছে। আমি যখন দাঁড়িয়েছি তখন আমার এজ হয় না, দাঁত পড়তে হয়, আমার দাঁত পড়ে নাই তখন, যখন ওই যে সেকেন্ড ব্যাচটা ভর্তি করে। আলটিমেটলি আমাকে ভর্তি নেয় নাই, হ্যাঁ। তো ভর্তি নেয় না, আমার ছোট ফুপুর কাছে আমি তখন ছিলাম। আমার ছোট ফুপুকে বিয়ে দিয়েছে আমাদের বাড়ির পাশে, মানে দ্যাট মিনস গ্রামে পাশাপাশি।
তো আমার একবারে ছোট থেকে আমি ছোট ফুপুর কাছে থাকি। তো আমি কিন্তু আগে আমার এখন যে মা, ওনাকে আমি মা বুঝতাম না, ঠিক আছে, আমার ছোট ফুপুকে আমি মা জানতাম আর কি, মা হিসাবে আচ্ছা। জানতাম। তা আমার বাবা যেহেতু দেশের বাইরে ছিল, তো মানে আমি আমার তখন আমার ফুপুর বিয়ে হয় নাই যখন আমি স্কুলে পড়ি। তো আমি ফুপুর কাছে থাকতাম, রাতও ঘুমাতাম ওখানে। মানে আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি ফুপুর কাছে, এর আগে কখনো গিয়েছি আমি সেটা জানি না, বাট ফুপুর কাছে ছিলাম। তো ফুফু অনেক রিকোয়েস্ট করলো, মানে নর্মালি ব্র্যাক স্কুল গুলো তো টিচার হয় মহিলায়, ওনাকে অনেক রিকোয়েস্ট করলো ম্যাডামকে যে মানে আমাকে নেওয়ার জন্য। উনি বললো দেখেন এখানে অনেক নিয়ম কানুন আছে, দাঁত পড়তে হবে, হাতে এরকম নাগাল পেতে হবে, তার কিছু কিছু জিনিস বললো, 6 বছর বয়স হতে হবে। তো আমার যেহেতু এজ হয় না, অল্পর জন্য হচ্ছিল না, তখন আমার ফুফু রিকোয়েস্ট করলো যে তাহলে ও যেহেতু ভর্তি হতে পারছে না, মানে আপনাদের ইয়েতে ক্রাইটেরিয়াতে পড়ে না, তাহলে সে এমনি বসে থাকবে, মানে অন্যদের সাথে এসে এসে বসে থাকবে, কিছু না হলে মানে না পড়ুক কিন্তু পড়ে থাকবে। তো বলে যে না, বাইরে থেকে যখন ব্রাক থেকে যখন লোক আসবে তখন কিন্তু ওনারা দেখলে কিন্তু করবে, মানে আমাকে ধরবে, কেন আমি বাড়তে একজনকে নিলাম। তো তখন ওই যে যে স্কুলটা পড়তাম ওটা বেড়ার ঘর ছিল, বেড়ার জানালার নিচে দিয়ে বেড়াটা একটু ভাঙা ছিল। যখন আমি ছোট ছিলাম তখন যখন ওই যে ব্রাক স্কুল থেকে যখন ওরা ইন্সপেকশনে আসতো, তখন আমাকে ওই জানালার এই দিক দিয়ে আমি বের হয়ে যেতাম, মানে যেন ম্যাডামের সমস্যা না হতো। তো এরকম হচ্ছিল। তো যখন এই ব্যাপারটা যখন ক্লাস 2 তে আসলো তখন ওই যে লিটন নামে একজন ছিল, তাকে ম্যাডাম এমন পিটুনি দিছে, ওই যে ম্যাথরকে কি জানি বলছিল, পিটুনি দেওয়ার কারণে ওই ও হচ্ছে যে ওর বাবা মা বলছে যে আর এই স্কুলে পড়াবেই না। এখন ম্যাডাম তো একটা বিপদে পড়ে গেল যে এখন তাহলে এই মুহূর্তে কাকে আনবে। তখন ততদিনে আমার দাঁত পড়ে গেছে, মানে ওরা যেহেতু ক্লাস 2 তে উঠে গেছে, তাহলে ওখানে প্রায় 1.5 বছরের মতন সময়। তো অতদিন আমার তখন ম্যাডাম কি করলো, আমার ফুপুকে বলে আমাকে ওর নামে বসাই দিল, ঠিক আছে, ওর জায়গাটাতে আমাকে বসাই দিল। আর যারা ইন্সপেকশন আছে ওরা তো আর ওদের ওই যে চেহারা তো আর সবাই চেনা রাখে, জানেন না। আমাকে বসাই দিল। আর হলো আমার নাম তখন ছিল লিটন, মানে ওই যে ওই ছেলের নাম, ওই ছেলের নামে আমাকে বলতো, ঠিক আছে, এমনি তো আমার নাম মিতান কিন্তু ওখানে লিটন ছিলাম। তো দেখ এরকম করতে করতে ওখানে ক্লাস 3 পর্যন্ত পড়েছি গ্রামের স্কুলেই, মানে একদম আমার গ্রামে। ওখানে সকালবেলা মক্তব হতো, আর মক্তবের পর ব্রাক স্কুল চালু হতো 9টা থেকে। তো ওখান থেকে পরে আমি আমার এই পার্শ্ববর্তী গ্রাম নাম হচ্ছে মানিকপুর, ওখানে প্রাইমারি স্কুলে ভর্তি হই। আমার প্রাইমারি স্কুলে মোটামুটি পারফরমেন্স ছিল, খুব ভালো বলবো না, আমার ক্লাস 4-10 রোল নাম্বার 10 ছিল, ক্লাস 5 5 ছিল আর কি। তো অনেকে ভাবছিল আমি বৃত্তি টিত্তি পাবো, যে বৃত্তি পাই নাই। আর পরে ক্লাস 6 ভর্তি হলাম মিয়াবাজার এলেন হাই স্কুলে, যেটা আমাদের এই এরিয়াতে সবচেয়ে বড় স্কুল আর কি। তখন পড়াশোনার মান অতটা ভালো ছিল না, কারণ এখন আমি টিচার, আমি মেজারমেন্ট করতে পারি, অ্যাসেসমেন্ট করতে পারি যে টিচারদের ডেলিভারি কেমন হওয়া উচিত ছিল, ক্লাসগুলো কেমন হওয়া উচিত ছিল, এজ এ টিচার হিসাবে সেটা মূল্যায়ন করতে পারি। তা আমার কাছে মনে হয়েছে আমি ক্লাস 5 পর্যন্ত যেটা পড়েছি আমি সেটা দিয়ে এসএসসি পর্যন্ত গিয়েছি, আমার কাছে যতটুকু মনে হয়েছে। এরপরে আমি মনে হয় না সরকারি হাই স্কুলে আমি খুব বেশি সাপোর্ট পেয়েছি এই জায়গাটাতে। আর এই লেকিংটা কিন্তু আমাকে পরবর্তীতে হলো। তো এখান থেকেই এসএসসি পরীক্ষা দেই। এসএসসি পরীক্ষাতে আমি সেখান থেকে A- পাই, মানে এটা ছিল আমি হিউম্যানিটিস গ্রুপে ছিলাম। হিউম্যানিটিস গ্রুপে এটা ছিল হাইস্ট মার্কস আমার স্কুলে, আমি ফার্স্ট হয়েছিলাম। তারপরে হচ্ছে আমি কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজে ভর্তি হই, 2006 সালেই ভর্তি হই এসএসসি পাশের পর। ভিক্টোরিয়া কলেজে ভর্তি হওয়ার পর আমার পড়াশোনার প্রতি একটা সিরিয়াসনেস চলে আসে। স্কুলে আমি একটু ছিলাম, হাই স্কুলে উঠার পর পড়াশোনা মোটামুটি ক্লাস 6 7 আমি পড়াশোনা করি নাই বললেই চলে, আমি ফাঁকি ঝুঁকি দিতাম, সারাদিন খেলাধুলা আড্ডা টাড্ডা করতাম। ক্লাস 8 একটু একটু পড়াশোনা করছি, 9 আরেকটু পড়েছি, 10 একটু পড়েছি, পরীক্ষার আগে আরেকটু পড়েছি। তো পড়াটা কিন্তু আস্তে আস্তে স্পিডটা আমার বাড়ে। যখন কলেজে ভর্তি হই, ওরিয়েন্টেশন ক্লাসে আমার ছিলেন আব্দুল কাদের স্যার, ইংলিশের স্যার। এখন অবশ্য কুমিল্লা গভর্নমেন্ট সিটি কলেজে অ্যাটাচমেন্ট আছে। আর স্যারের সাথে আমার কলেজ থেকে বের হওয়ার পরে দেখা হয়েছিল 2018 সালে, দেখা হয়েছিল ফেনীতে। স্যার কিন্তু আমাকে ঠিকই চিনেছে, আমি স্যারের কাছে ইংলিশে প্রাইভেট পড়তাম পুরাতন চৌধুরী পাড়া। তো স্যার আমাকে খুব আদরও করতেন। তো যাই হোক, আমার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যখন ভর্তি হই ওরিয়েন্টেশন ক্লাসে, আব্দুল কাদের স্যারে কিছু মোটিভেশনাল কথাবার্তা ছিল, ইভেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, মানে মোটিভেশন কিভাবে মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে, এই শিরোনামে আমার ইউটিউবে একটা ভিডিও আছে আব্দুল কাদের স্যারের ওই ঘটনাকে কেন্দ্র করেই। তো যাই হোক, স্যারের মোটিভেশনাল কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগলো। তো স্যারে বললো যে আমরা যখন ক্লাস করেছিলাম প্রথম দিন ভিক্টোরিয়া কলেজে মানবিক শাখা টিন শেডের ঘর ছিল পশ্চিম পাশে, মেবি এখন সেটা ভেঙে ফেলেছে, আমি অনেকদিন যাই না ভিক্টোরিয়া কলেজের ভিতরে, সামনে দিয়ে আসা যাওয়ার, ভিতরে ঢোকা হয় না। তো ওই টিন শেডের পশ্চিম পাশে আমরা যখন বসেছিলাম তখন জায়গা হচ্ছিল না। তো স্যার বলছিল যে তোমাদের আজকে অনেক দেখে খুব ভালো লাগছে, কিন্তু এই উপস্থিতি কিন্তু থাকবে না। আমরা বললাম কেন স্যার? বলে যে এই যে দেখো না ওই যে জামতলা, জামতলা কিন্তু মেবি এখনো আছে ভিক্টোরিয়া কলেজ ইন্টারমিডিয়েট সেকশনে,
বলে যে ওই যে জামতলা দেখো না, এগুলো দাঁড়িয়ে আছে, এগুলো তোমাদের বড় ভাই। ওরাও তোমাদের মতো প্রথম কিছুদিন এরকম অনেক গ্যাদার করছে, পরবর্তীতে এই যে ক্লাস ফাঁকি দিয়ে হচ্ছে যে ইয়ে করতেছে, কি যে বলে ওই এখন সেখানে আড্ডা দিচ্ছে, মেয়েদের টিচ করতেছে, তোমরা এরকমই করবে। তো স্যার বললো যে আমি একটা জিনিস বুঝি না, তোমরা কেন মেয়েদের টিচ করতে যাবে? আমাদের থেকে কিন্তু ছেলে মেয়ে আলাদা হওয়া শুরু হয়েছে, মেবি রিসেন্টলি আবার সেটা আবার কম্বাইন করে ফেলছে। তখন কিন্তু আমাদের ব্যাচ থেকে আবার আলাদা করছিল আর কি, তো আমাদের শুধু মেলই ছিল। স্যার বললো আমি বুঝি না, একটা ছেলে কেন একটা মেয়েকে টিচ করবে, একটা ছেলে কেন একটা মেয়ের পেছনে ঘুরে টাইম নষ্ট করবে? তুমি এমন একটা জায়গায় যাও, মেয়েরা তোমার পেছনে ঘুরবে, তুমি কেন মেয়েদের পেছনে ঘুরবে? এই জিনিসগুলো আমাকে খুব বেশি ইন্সপায়ার করেছে। তুমি যখন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হবা, দেখবা তোমার পিছনে কত মানুষ ঘুরে। তুমি যখন একটা বিসিএস ক্যাডার বা ভালো একটা জায়গায় যাবা, তো কত পজিশন হবে, কত মানুষ তোমাকে চিনবে, জানো। এই জিনিসগুলো আমার চিন্তাটার ভিতরে আরেকটু ইয়ে করে দিয়েছে। তো যাই হোক, পরবর্তীতে স্যারের কাছে প্রাইভেট টাইভেট পড়লাম। আর আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট ছিল হিউম্যানিটিস গ্রুপ থেকে তখনকার সময় 4.20 ছিল। যদি পরীক্ষা অনেক ভালো ছিল, আমি প্রত্যাশা ছিল A+ পাবো, A+ আসে না। যাই হোক, সেটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমি আমার জায়গাতে ছিলাম যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স চাই। তো আমার পরীক্ষা শেষ হয়েছিল যতটুকু মনে পড়ে এপ্রিল মাসের 16 তারিখে। এপ্রিল মাসের 25 তারিখে হচ্ছে যে আমি ইউনিএডে ভর্তি হই, কুমিল্লা ইউনিট মনির মল্লিক শাখাতে, ওই যে রানীবাজার। আর তখন জি। আমি এর আগে ম্যাচে ছিলাম হচ্ছে চকবাজার। আর আমি নিউ স্টারে উঠি নাই, ওই যে পলিটিক্স কিছু কারণ ছিল, পলিটিক্যাল কারণ। আমাদের ফ্যামিলিগত ভাবে আমরা রাজনীতিকে খুব অপছন্দ করি, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। আমরা আমরা রাজনীতি পছন্দ করি, ইভেন আমি নিজেও ব্যক্তিগতভাবে রাজনীতিকে খুব বেশি পছন্দ করি, যেহেতু আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অত ভালো না, ইভেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো এমনই অবস্থা। তো যাই হোক, তারপরে আমি নিউজ টেলে উঠলাম না শুধু রাজনৈতিক কারণে, রাজনীতি করতে হবে, রাজনীতি প্রেশার, এগুলো পছন্দ হয় না। আমি ইয়েতে ছিলাম, পরীক্ষা দিয়েছি চকবাজার থেকে। আর পরীক্ষা দেওয়ার পর রানীবাজার যেহেতু কোচিং ভর্তি হয়েছি, তো চিন্তা করলাম যাতায়াতে অনেক সময় নষ্ট হবে, কাছাকাছি কোনো ম্যাচ হলে ভালো হয়। তখন আমি অশোকতলাতে উঠি, রানীবাজারের পাশে যে অশোকতলা, বিট্টো কলেজের ওই যে এই পাশটাতে। তো অশোকতলা থেকে আমি ইউনিডে কোচিং করলাম। তো সেখানে আমি আসলে আগে একটা মানুষের সাথে খুব একটা মিশতে পারতাম না, মানে কথা বলতে একটু লাজুক লাজুক টাইপের ছিলাম, মানে পরিচিত সার্কেলের বাইরে আমি কথাই বলতাম না। এটা হচ্ছে আমার একটা ইয়ে ছিল, বদ অভ্যাস কি অভ্যাস সেটা আমি জানি না, বাট এটাই আমার ছিল আর কি। এবং বন্ধু বান্ধব যখন খুব আড্ডা দেওয়ার জন্য মানে ফিরে করতো কুমিল্লা ধর্মসাগর পার্ক, কোটবাড়ি, আমি কিন্তু এগুলোতে যেতাম না। মানে আমি অনেক পড়াশোনা, ওই যে আব্দুল কাদের স্যার জিনিসটা আমার মাথায় এমন ভাবে গেঁথেছে, আমি চিন্তা করতাম আমি 1 মিনিটও নষ্ট করবো না, আমি ওভাবে পড়াশোনা করেছি। তো যাই হোক, ইউনিএডে যখন ভর্তি হলাম তখন আমি মডেল টেস্টে সবসময় ফার্স্ট হতাম, ক্লাসে পারফরমেন্স ভালো ছিল। ক্লাসে যে জিনিসগুলো পড়াতো, এর আগের দিন কি পড়াবে এটা আমি আগে পড়ে ফেলতাম। তো এইভাবে আমার ক্লাস পারফরমেন্স ভালো ছিল, সবাই আমাকে নাম জানতে চাইলে, তুমি কোথায় পড়েছো, নাম কি, এরকম করতে করতে আসলে মানুষের সাথে আস্তে আস্তে মেশা শুরু হয় আমার। আর আমরা ইউনিএড শাখাতে প্রায় 1600 স্টুডেন্ট তখন পড়েছিলাম। এখন তো অনেক কোচিং, আগে কিন্তু ওরকম ছিল না। ইউসিসি, ইউনিএড আর হচ্ছে ফোকাস, মূলত এই তিনটা তখনকার সময় ছিল। এখন তো আসলে অনেক, স্কলার, এডমিশন প্লাস, আইকন প্লাস, আরো কি কি অনেকগুলো আছে এখন। তো তখন অতগুলো ছিল না, মূলত জেনারেলের জন্য আর মেডিকেলের জন্য রেটিনা ফেটিনা এগুলো ছিল। আরেকটা ছিল প্রাইম, ছিল মেবি এরকম নামে কিছু একটা ছিল। তো এরকম চার হাতে গোনা কয়েকটা কোচিং সেন্টারে ছিল। তো মনির মল্লিকে ভর্তি হওয়ার আগে আমি আসলে চেয়েছিলাম ঢাকা ভর্তি হতে। আমি যদি ঢাকা ভর্তি হতে পারতাম আমার জন্য সেটা প্লাস পয়েন্ট ছিল। আসলে আমি এখানে, আমার কাছে মনে হচ্ছে আমি এখানে ভালো সার্ভিস পাই নাই, না ইংলিশ না সাধারণ জ্ঞান না বাংলা, কোনোটাই আমার কাছে মনে হয় ভালো হয় নাই। শুধু একটা বাংলা ক্লাস পেয়েছিলাম, ওনার নাম ছিল রাজু, ঢাকা ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্টের ছিল। উনি একদিন গেস্ট টিচার হিসেবে ক্লাস নিয়েছিলেন, ওনার ক্লাসটা আমার ভালো লেগেছে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় নাই যে কোনো একটা কোচিং এর একটা ক্লাস আমার কাছে মনে হচ্ছে যে সেটা খুব বেশি ভালো হয়েছে, মানে অ্যাভারেজ বা খারাপ এরকম। তো আমি এখানে আসলে একটা জিনিস স্কিপ করেছি, আমি মূলত ঢাকায় ভর্তি হতে চেয়েছিলাম। তো ভর্তি হতে গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডকে নিয়ে, কলেজ ফ্রেন্ড, ও আমার এলাকার, 14 গ্রাম। তো যখন আমরা ভর্তি হতে গিয়েছি, ওর নাকি একজন পরিচিত আছে, ঢাকা শ্যামলী নাকি কল্যাণপুর, যাই হোক এরকম কিছু একটাতে থাকতো। তো ওর মেসে গিয়েছি। তো আমরা রাত শুক্রবারে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি, রাস্তা প্রচন্ড জ্যাম ছিল। যখন আমরা রাত্রে গিয়ে ফার্ম গেট নামি, তখন রাত্রে প্রায় 12টা, 12:30 বাজতে পারে, প্রচন্ড জ্যাম ছিল রাস্তা ওই দিন শুক্রবারে, কেন জানি। তো যাই হোক, তখন সিএনজি ভাড়া করে আমরা তা কল্যাণপুর না জানি শ্যামলে, আমার এক্স্যাক্টলি মনে নেই, এরকমই হবে দুইটার একটা, মোহাম্মদপুরে উঠলাম মেসে। তো আমরা তো টায়ার্ড ছিলাম, রাতে কি খেয়েছি না খেয়েছি, শুয়ে পড়লাম। ওই যে টাকা, আমার আমার কিছু হাতের কাছে টাকা ছিল, আর এডমিশন কোচিং ভর্তি হওয়ার জন্য টাকাটা আমার ফ্রেন্ডের কাছে ছিল, ওর মানিব্যাগে ছিল টাকাটা। আমি বললাম তোর কাছে রাখ। পরে আমরা তো অনেক ঘুমিয়েছি, ওই ছেলেটাকে বললাম তুমি ঘুমাবে না, ও বললো যে না আমি এফএম শুনবে তখন।
FM এ তখন অনেক প্রোগ্রাম হতো, তখন FM রেডিও গুলো মানে জনপ্রিয় হচ্ছিল তখন। তো যাই হোক, ওই ছেলেটা ঘুমায় নাই, পরে টাকা সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠেছি নাস্তা খেয়ে কোচিং এ ভর্তি হতে যাব, দেখি যে মানি ব্যাগের টাকা নেই, টাকাটা মেরে দিয়েছে ওই ছেলেটা। পরে আর ভর্তি হওয়া হয়নি আর কি ঢাকাতে। তো এটা আমার কাছে খুব খারাপ লেগেছে যে ভর্তি হতে গেলাম, টাকাটা মেরে দিল ছেলেটা। আর মনে হলো দূর, ঢাকায় যাবো না, আর ইউনিভার্সিটি চান্স পাই আর না পাই কুমিল্লাতে কোচিং করবো, নিজের এলাকায় থাকবো, ভালো চিটার বাটপার মানুষ আমার খুব পছন্দ না, তার ঢাকায় আর যাই নাই, আর এই জন্য কুমিল্লা ভর্তি হওয়া যায়। ইউনিট মরিন মল্লিক থেকে আমাদের প্রায় 1600 স্টুডেন্টের মধ্যে 1600 আমরা 3জন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম। এর মাঝে একজন আমার বিক্টর কলেজের ছিল, রাজু, সে এখন পুলিশের SIDB তে আছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে আছে, প্রায় কথা হয় এখন। আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাতে ভর্তি হয়েছে, আমি ভর্তি হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। আর আর আমার আরেকটা বন্ধু সাইদ, ও বন্ধু হয়েছে কোচিং এ ভর্তি হওয়ার পরে, আমরা 3জনের পারফরমেন্স মোটামুটি ভালো ছিল, এই জন্য সেই সূত্রে আমরা বন্ধুত্ব। তো সাইদ ও ভর্তি হয়েছিল ফিস এন্ড কনফ্লিক্টে। তার আমার অ্যাডমিশন টেস্টে একটা ঘটনা ঘটে যায়, আমি আরেকটু ভালো করতে পারতাম। আমি অ্যাডমিশন টেস্টে 5 মিনিট পরে ক্লাস পরীক্ষার হলে ঢুকি। কারণ ছিল আমি যার কাছে ছিলাম সম্পর্কে আমার কাকা হয় ফার্মগেট। তো আমি যখন তার কাছে উঠি তখন তাকে বললাম সিট প্ল্যানটা কোথায় পড়েছে, আমাদের পর থেকে অনলাইন, এর আগে কিন্তু অনলাইন ছিল না। তো ও বললো যে ও কাকে জানি ফোন করলো, ফোন করে বললো যে আমার সিট কলা ভবনে পড়েছে। তো আমি যখন সকালে রওনা হতে বললাম, বলে আরে কলা ভবন এখান থেকে এখানে তো অনেক দূরে পড়ে নাই, তো এখানে গেলে হবে, এত ইয়ে করার দরকার না। তো আমি আসলে ওরকম টাইম নিয়ে বের হই না, এখানে কিন্তু একটা শিক্ষা আছে, এখান থেকে আমি শিখেছি যে কোনো কাজ আমি চেষ্টা করি এখন টাইম নিয়ে বের হতে, যদি যাতায়াতের জায়গা থাকে। তা আমি যখন বের হলাম তখন যাই, এরপরে শাহবাগ নামলাম, দেখি যে রিক্সা যায় না, বলে যে না আজকে যাওয়া যাবে না, এত স্টুডেন্ট হেঁটে হেঁটে যাচ্ছে। পরে হেঁটে আসলাম, পরে কলা ভবনে এখানে এসে দেখি আমার সিট নেই। তখন তো আমার মাথা পুড়েই গেছে, আল্লাহ কি বলে সিট কোথায় পাবো। তখন 10 টাকা দিলে সিট বলে দিত, কলা ভবনের সামনে 2টা টেবিল ছিল। তো আমি যখন বললাম যে 10 টাকা দিলাম, তারপরে বললো আপনার সিট পড়েছে ন্যাশনাল ফুড এন্ড নিউট্রিশন ইনস্টিটিউশনে। তখন তো চিন্তাম না, তখন আমি বললাম ওটা কোথায়, বলে যে ওটা কোথায়, এটা তো আমি বলতে পারবো না। আমি বললাম কি বলেন, আপনাকে 10 টাকা দিলাম, আপনি সিট প্ল্যান বলে দিলেন, অথচ লোকেশনটা বলছেন না। পরে পাশের জন বললো যে মনে হয় এটা বাংলা একাডেমির পাশে। উনি শিওর বলে না, মেবি জানতো নাকি জানতো না আমি জানি না। তো তখন একটা রিক্সা পেলাম, 2-3টে রিক্সা পেলাম, যেতে চায় না। পরে আরেকটা রাজি হলো, পরে টাকা পয়সার কিছু বলি নাই, যা বলবো যাবে কিনা শুধু বলছে যে হ্যাঁ যাবো বাংলা একাডেমি থেকে। পরে যখন TSC এর কাছে গেলাম, যাওয়ার পরে বললো যে হ্যাঁ ওই যে ফুড অ্যান্ড নিউট্রিশনে হচ্ছে এখানে, ওই যে বাংলা একাডেমির পাশে। তখন আমার জানা একটু ফানি আসছে, যখন আমি পরীক্ষার হলে ঢুকি, আমার রুমে একজন ম্যাডাম ছিলেন আর একজন টিচার ছিলেন। তো ম্যাডাম বলতেছে এই তোমার সিট কি এখানে, ভালো করে দেখেছো? আমি বলছি তোমার এত লেট কেন? আমি বললাম না ম্যাডাম, অনেক ঘটনা ঘটে গেছে, এত কথা বললে তো আমার সময় চলে যাচ্ছে এমনি, তোমার অলরেডি লেট। পরে আমি ওএমআর নিলাম, ভরাট করলাম, আসলে এইভাবে আমার 10 মিনিট সময় চলে গেল। এরকম করে আসলে একটা প্রেশার, মানে রিল্যাক্স মোড আমি পরীক্ষাটা দিতে পারি না, আমার পরীক্ষাটা আসলে ভালো হয় নাই। তাও ভালো করে যতটুকু পেরেছে করেছে, যাক আলটিমেটলি আমি চান্স পেয়েছি, এটি হচ্ছে বড় কথা। আমার স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি, আর যদি ঢাকা ইউনিভার্সিটি না হয় যে কোনো পাবলিক ইউনিভার্সিটি, আর ঢাকা ইউনিভার্সিটি চারুকলা হোক, যে কোনো সাবজেক্টে আমি পড়বো, এরকম একটা স্বপ্ন ছিল। তা যাই হোক, পরে ঢাকা ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজে ভর্তি হলাম। আর হলো আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে 20তম হয়েছিলাম, এখানে ইকোনমিক্স ইংলিশ পেয়েছিলাম। আমি আর ভর্তি হই না এখানে, কারণ আমার একটা মেন্টর ছিলেন মনির ভাই। তো উনি বললো যে দেখো, আমি যেদিন ভর্তি হই, উনি তখন কুমিল্লা বিক্টর কলেজের পাশে থাকতো। তো উনি বললো যে দেখো, আমি যেদিন ভর্তি হতে যাচ্ছি সিএনজি নিয়ে রিজার্ভ করে আমি যাব, এর আগে ভাবলাম মনির ভাইয়ের সাথে একটু দেখা করি। মনির ভাই বললো আমি বলবো তুমি কুমিল্লাতে ভর্তি হও না, আমার মনে হয় তোমার সবচেয়ে ভালো হয় তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি। আমি বললাম ঢাকা ইউনিভার্সিটি এই অবস্থা, আমার মেরিট পজিশন, বলে যে ওখানে যাই হোক তুমি যেটা পাও ওটা নিয়ে পড়ো, কিন্তু এখানে ভর্তি হওয়ার দরকার নেই। তো আমি প্রথম প্রথম মনে হয়েছিল ভুল করলাম, কুমিল্লা ইউনিভার্সিটিতে ইংলিশ বা ইকোনমিক্স পড়লে ভালো হতো। ইকোনমিক্স আমার অত ইন্টারেস্ট ছিল না, বাট ইংলিশে আমার একটা ইন্টারেস্ট ছিল। বললাম ভুল করলাম না, পরে একটা সময় গিয়ে মনে হলো না ঠিকই করেছে। যখন আমি বের হয়েছি বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, অনেক সাপোর্ট পেয়েছি, তখন মনে হচ্ছে না ভালো হয়েছে। ইভেন আমার সাথে যারা কুমিল্লা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ওখান থেকে 5% কেরিয়ারে ভালো করতে পেরেছে কিনা আমার জানাশোনার মধ্যে আমি দেখি নাই, সব এখনো জবলেস। জাস্ট আমি বলতে চাচ্ছি যে ওখানে একটা কিন্তু আমাকে ওরা সাপোর্ট দিয়েছে, মেন্টালি সাপোর্ট পেয়েছি সেই জায়গাটা থেকে। এই ছিল আমার পড়াশোনা ওখান থেকে। পড়ে তো অবশ্য পরে আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে আবার ভর্তি হয়েছি। ভর্তি হয়েছে বলতে কি, আমি ইভিনিং এ মাস্টার্স ইংলিশ আবার ভর্তি হয়েছিলাম অ্যাডমিশন টেস্ট দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার পরে। তো যদি ক্লাস করতে পারি নাই, ওখানকার প্রক্টর যে কামাল উদ্দিন স্যার, উনি আমাদের এলাকার 14 গ্রাম পরিচিত। তো স্যারকে বললাম স্যার আমি তো চাকরি বাকরি করি লক্ষ্মীপুর, এখন ইভিনিং এ ভর্তি হলাম, এখন তো আমি তো ক্লাস করতে পারবো না, ওনারা তো বলতেছে ক্লাস করতে হবে, মানে 50% এরকম বললাম। আমি বললাম না না, উনি বললেন সমস্যা না, আমি ব্যাপারটা দেখবো। দেখ পরে কন্টিনিউ আর ক্লাস করা হয় না, কয়েকটা ক্লাস করেছিলাম, ক্লাসগুলো ভালো লাগে, এই আর কি। এ হলো আমার পড়াশোনার ইতিহাস, একবারে পুরেই বলে দিলাম, একবারে তাহলে মানে মোটামুটি অনেকটুকুই জেনে নিলাম।
তো আরেকটু সংক্ষেপে শুনতে চাইবো যে আপনাকে ইদানিং দেখা যাচ্ছে প্রথম আলো, বিবিসি সহ বিভিন্ন জায়গায় খালি কমেন্ট করেন। এটার কি আচ্ছা নির্দিষ্ট আচ্ছা। কোনো উদ্দেশ্য আছে নাকি একান্তই শখের বশে? না না না, এটা হচ্ছে জাস্ট হলো আমি যেটা করি সেটা হচ্ছে ফানি পোস্ট গুলোতে মজা করার জন্য করি। ঠিক আছে। এখন আচ্ছা আমি আচ্ছা। এটার ভিতরে আরেকটা উদ্দেশ্য আছে, আমি উদ্দেশ্য আছে এইটা যে মানুষ জিনিসগুলো কিভাবে না আমি দেখবো। যখন সে বলে যে আমি যখন পোস্টটা ছিল যেমন আজকেও একটা কমেন্ট করেছি শবনম পারিয়ানিকে নিয়ে করা সময় টিভিতে। তো যেহেতু এটা এন্টারটেনমেন্ট পেজ, আমি তো পত্রিকা পড়ি, আমি তো জানি এটা কোন পাতার নিউজ, তো যেহেতু এটা বিনোদন পাতার নিউজ, আমি কমেন্ট গুলো বিনোদন অ্যাঙ্গেলে করি। তখন আমি দেখি যে মানুষ এটা কিভাবে নেয়, জাস্ট এটা দেখার জন্য। ঠিক আছে। তখন আমি মাঝে মাঝে দেখে হাসি, সব তো আর দেখা হয় না, ওখান থেকে দেখে আমি হাসি যে মানুষ এটা কিভাবে নিচ্ছে। আবার কেউ কেউ পজিটিভলি নিচ্ছে, কেউ নেগেটিভ। তখন আমি চিন্তা করি, হ্যাঁ পৃথিবীতে আসলে দুই ধরনের মানুষ আছে, যে এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম। যখন একজন বুঝে যে এটা একটা এন্টারটেনমেন্ট পেজ, উনি পোস্টটা কমেন্টও সিরিয়াসলি করে না, তার মানে উনি বিনোদন টাইপের কমেন্ট করেছে, তার মানে এখানে বিনোদনই উদ্দেশ্য ছিল। আবার যে বুঝে না, তারা আবার এটাকে নেগেটিভলি, আবার যারা বলে যে এই স্যার আপনাকে তো এখানে শোভা পায় না, এই ধরনের কমেন্ট, কিন্তু সে বুঝে না যে এটা একটা বিনোদন। আর আমরা জানি মানুষের মৌলিক চাহিদা হলো পাঁচটি, এবং রিসেন্টলি আরেকটা জয়েন করেছে যেটা অনেকে বলে রেক্রিয়েশন এন্টারটেইনমেন্টও মানুষের মৌলিক একটা চাহিদার মধ্যেই পড়ে। তো এইটাই আর কি, বিনোদন করাই, আর অন্য কোনো উদ্দেশ্য নাই, মূলত এটাই যে পাবলিক এটা একই কিভাবে সাথে নিচ্ছে এটা দেখ। একই সাথে বিনোদন এবং হিউম্যান সাইকোলজি দুইটাই দেখে নেয় আর কি, আমি ইয়েস ইয়েস, যেটা। দেখে নেওয়া যে মানুষ আসলে কিভাবে রিয়েক্ট করছে। আচ্ছা, এটা আমি হলো এবার মূল। ধীরে ধীরে একটু প্রাসঙ্গিকতায় প্রবেশ করি আর কি। আপনার দুটি বই, বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস এবং প্রাইমারি নিয়োগ অ্যানালাইসিস, খুব সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি। তো প্রাইমারি দুটি শিক্ষক বই নিয়োগ আপনি কেন লাগে? লিখেছেন। হ্যাঁ, প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস। তো দুটি বই কেমন সাড়া ফেলেছে বলে আপনি মনে করেন? না, আমরা তো এই এই মুহূর্তে তো আপনার আমাদের প্রাইমারি এবং বিশেষ দুটো টপ সেলে আছে, এবং টপ সেলার। রকমারিতে প্রাইমারি এখন পর্যন্ত টপ সেলে আছে। বিসিএস টা রকমারিতে, শুধু রকমারিতে বলবো না, আমি সারা সিঙ্গেল বুক হিসাবে বিসিএস এর এই মুহূর্তে বিসিএস অ্যানালাইসিস এক নম্বরে আছে, এবং প্রাইমারি বইটা ঠিক একই অবস্থানে আছে। আমরা তো মানে আমাকে তো সবাই চিনে মূলত বিসিএস অ্যানালাইসিস এর মাধ্যমে। এর আগে অনেকে হয়তো কিছু কিছু মানুষ চিনতো, কিন্তু মূলত বেশিরভাগ মানুষ চিনে মূলত আমাকে বিসিএস অ্যানালাইসিস এর মাধ্যমে। বিসিএস অ্যানালাইসিসটা লেখার পরে আমার যখন প্রাইমারি সার্কুলার দিল 2018 সালে, তো 2018 সালের জুলাই মাসের 9 তারিখে বিসিএস অ্যানালাইসিস বের হলো। তারপরে 2018 সালের শেষের দিকে, মানে অক্টোবর নভেম্বরের দিকে মেবি, প্রাইমারি সার্কুলার দিলে সবাই বললো স্যার আপনি তো বিসিএস নিয়ে কাজ করতেছেন, আমাদের দিকে একটু তাকান, আমাদের নিয়েও প্রাইমারি নিয়ে বই লেখেন। তো তাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে কিন্তু প্রাইমারি বই লেখা, এবং সেই জায়গাটা থেকে গতবারও আমরা খুব ভালো অবস্থানে ছিলাম। গতবারে ভালো বলতে সেকেন্ড পজিশনে ছিলাম। এইবার আমরা কিন্তু প্রথম পজিশনে আছি এইবার, এবং আমার টার্গেট ছিল প্রথম পজিশন। খুব ভালো সারা পাচ্ছি এখনো। যেমন হচ্ছে এখন নতুন বইটা নতুন করে আসবে 2021 সালে, এটা নিয়ে কাজ করছে, অলরেডি বই শেষ। এখন আজকে এক জায়গা থেকে বললো যে স্যার বই নাকি নাই। আমি বললাম যে হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় যিনি যারা সেল করে আর কি, বললাম হ্যাঁ। বললো যে আর কতদিন লাগবে নতুন বই আসতে? বললাম ধরেন সপ্তাহখানেক, এরকম একটা ধারণা দিলাম আর কি। এক্স্যাক্টলি টাইম তো আর বলা যাচ্ছে না। এই তো সবচেয়ে বড় কথা হলো, স্টুডেন্টরা যেমন আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদের দিকে তাকান, আমাদের জন্য বিসিএস না, আমাদের জন্য প্রাইমারি, সবাই তো আর বিসিএস ক্যাডার হতে পারবে না, আমাদের দিকে একটু তাকান, আমাদেরকে একটু সহযোগিতা করেন, আপনার বিসিএস এর বইটার অনেক সুনাম শুনেছি, আমাদের জন্য প্রাইমারি একটা বই নিয়োগ বই লিখেন। তো সেটার জন্যই প্রাইমারি বইটা লিখা। এটা তো ওই সময়ের কথা, আর পরে তো এখন দ্বিতীয় এডিশন আসছে। না আচ্ছা, ভালো, এই সারা পাচ্ছে আলহামদুলিল্লাহ। বই নিয়ে আমার আরো দুটি প্রশ্ন আছে, সেটি আমি একেবারেই শেষের দিকে করব। তার মাঝখানে আমি একটু যদি জিজ্ঞাসা করি যে, ধরে নিন আমি একেবারে একজন নতুন চাকরি প্রত্যাশী, অর্থাৎ আমি এখনো চাকরির পড়াশোনা শুরু করি নাই, কিন্তু আমি এখন প্রাথমিকের নিয়োগ বা প্রাথমিক পরীক্ষায়, প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। ঠিক এই মুহূর্ত থেকে আমার কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, মানে 2020 সালের সার্কুলারে ধরুন আবেদন করেছে, সে আবেদন একবারে করেছি জিরো। আমি, ধরুন আমি নিজেকে বললাম, আমি ধরেছি আবেদন করলাম, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পড়াশোনা শুরু করিনি, আমি ঠিক আগামীকাল থেকে পড়াশোনাটা শুরু করব। ঠিক কি ধরনের পড়াশোনা করলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে বলে রাখি যে বিসিএস এর তো একটা আসলে সিলেবাস আছে, প্রাইমারি আসলে ওরকম সুনির্দিষ্ট কোনো সিলেবাস নেই যে এই সিলেবাস থেকে পড়াশোনা হবে। তা আমি যদি এক্ষেত্রে বিসিএস হতো, আমি প্রথম পরামর্শ দিতাম আপনি একটু সিলেবাসটা দেখেন, সিলেবাসটা দেখে আপনি একটা ধারণা নেন, তারপরে হচ্ছে বিগত সালের প্রশ্ন দেখেন। তো যেহেতু বিসিএস এর সিলেবাস নেই, আরে প্রাইমারি সিলেবাস নেই প্রাইমারি শিক্ষক নিয়োগের, তারপরেও বিভিন্ন বিগত সালের প্রশ্নগুলোকে আমি অ্যানালাইসিস করে আমার নিজের মতো করে একটা সিলেবাস দাঁড় করিয়েছে। ওখানে লেখা আছে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের আসলে কোনো সিলেবাস নেই, এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বই সিলেবাসটা দেওয়া আছে। যদিও সেটা মানে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর বা অথরিটি কর্তৃক না, এটা হলো বিগত সালে প্রশ্ন আলোকে করে। তা আমি প্রথমে বলবো তার সিলেবাসটা দেখা উচিত,
যে কিরকম মানে প্রশ্ন প্যাটার্ন গুলা কিরকম হতে পারে। দ্বিতীয় নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিগত সালের প্রশ্নগুলো একবার এট এ গ্লান্স দেখে ফেলা, সলিউশন না, এট এ গ্লান্স দেখবে শুধু যে এটা এই কি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা নাকি অন্য যে কোনো পরীক্ষা? না না না, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা। শুধু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে বিগত সালের প্রশ্নগুলা, বিশেষ করে আমি যদি বলি সেটা হচ্ছে 2019 থেকে 2010 পর্যন্ত, কারণ 2010-এর পরের প্রশ্নগুলো ছিল মূলত, 2008 প্রাইমারিতে পরীক্ষা হয়েছিল, সেগুলো ছিল মূলত 40 নাম্বার এমসিকিউ, 40 নাম্বার রিটেন। ওই প্যাটার্ন কিন্তু এখন আর নেই, এখন কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। যেমন 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত যে পরীক্ষাটা হয়েছে সেখানে ছিল 100টা প্রশ্ন আর মেবি 80 মিনিট, হ্যাঁ 100টা প্রশ্ন 80 মিনিট ছিল। কিন্তু 2019 সালে যে সর্বশেষ পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু 80টা এমসিকিউ আর হলো 60 মিনিট, আর আগে ছিল 80টা এমসিকিউ 80 মিনিট। মানে লাস্ট যে প্রাইমারি নিয়োগ পরীক্ষা হয়েছে 2019 সালে 20 মিনিট কিন্তু মাইনাস করে ফেলেছে, ঠিক আছে। এবং আমরা যেটা জেনেছি যে এইবারও কিন্তু ঠিক তাই হবে, মানে কোশ্চেনের প্যাটার্ন ঠিক আগের মতোই থাকবে এবং ওই মানে 80টা এমসিকিউ সলভ করতে হবে 80 মিনিটের মধ্যে। তো আমি এই জন্য বলবো স্টুডেন্ট যারা এখন প্রস্তুতি নিবে তাদের প্রথম কাজে হবে তাদের ওই যে বিগত সালের প্রশ্নগুলো, বিশেষ করে 2010 থেকে 2019 সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে প্রাইমারি সহকারী শিক্ষক, নট প্রাইমারি যে কি বলে হাই স্কুল, বেসরকারি রেজিস্টার্ড প্রাইমারি নিয়োগ, এগুলো দেখার দরকার নেই, এগুলো কোনো দরকারই নেই, এগুলো আসবেই না। কিন্তু আমরা যেটা দেখেছি প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে প্রশ্ন অনেক রিপিট হয়। আমি কিন্তু এগুলো নিয়ে গবেষণা করি, আমার কাজে কিন্তু এটা, আমি আমার প্রফেশনের বাইরে কিন্তু আমি যখন কেরিয়ার নিয়ে কাজ করি অবশ্যই আমি চেষ্টা করি স্টুডেন্টদের সেরাটুকু দিতে। হয়তো আমি মানুষ, আমার কিছু দুর্বলতা থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমি চেষ্টা করি সবসময় স্টুডেন্টদের ভালোটাই দেওয়ার জন্য এবং এই স্টুডেন্টদের ভালো পরামর্শ দেওয়ার জন্য। তা আমরা যেটা প্রশ্নগুলো গবেষণা করে যেটা দেখেছি, এই বিগত সালের প্রশ্নগুলো হুবহু উঠিয়ে দেয়। এরকম প্রশ্ন রিপিট হয় মেবি 20-30% হয়ে যায়, মানে একদম হুবহু কোশ্চেন উঠে। এই জন্য সে যদি বিগত সালের প্রশ্নগুলো একবার দেখে ফেলে, একটা ক্লাস সমাধান করবে না, তখন সে কোশ্চেন সম্বন্ধে তার একটা ধারণা আসবে যে প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে কোশ্চেন গুলো কেমন হয়। এরপরে বিশেষভাবে তো বললাম 2010 থেকে 2019 পর্যন্ত দেখবে। এর মাঝে যদি আরো বিশেষ বলি, বিশেষের মাঝে বিশেষ যদি বলি, তাহলে সে দেখবে 2019 এবং 18 এই দুইটা, 2018 এবং 19 লাস্ট যে 2 ইয়ারের পরীক্ষাগুলো হয়েছে এই প্রশ্নগুলো খুব স্ট্যান্ডার্ড কোশ্চেনে হয়েছে। এর আগে কিন্তু এত স্ট্যান্ডার্ড কোশ্চেনে হয়নি। তো এই দুটো প্রশ্ন দেখার পর তার একটা ধারণা হয়ে যাবে যে সে কিভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত। তখন সে দেখার পরেই দুইটা বছরের প্রশ্নগুলো সলিউশন করে ফেলুক আমার মতে, 2019 এবং 2018 সলিউশন করার পর সে দেখুক। যেমন আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বই আমরা এই কাজটা করেছি অন্তত স্টুডেন্টদের সুবিধার্থে, যে 2010 সালের প্রশ্ন পর্যন্ত আলাদা আলাদা ভাবে করে দিয়েছে। যেমন বাংলা ব্যাকরণের সমাধান আলাদা, বাংলা সাহিত্যের সমাধান আলাদা, বাংলা হচ্ছে আপনার গ্রামার, লিটারেচার, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করা। 80টা প্রশ্নে আমরা সেগুলো সেকে ফেলছি, সেকে যেটা যে জায়গাতে ঢুকার কথা সেখানে আমরা ঢুকিয়ে দিয়েছি, যেখানে বীজগণিত, যেখানে পাটিগণিত, যেখানে জিওমেট্রি, এটা কিন্তু আলাদা। বাংলাদেশের আর কোনো বইয়ের ভিতরে এইরকম একদম আলাদা আলাদা ভাবে সমাধানটা না। 80টা প্রশ্নে 80টা প্রশ্নের ভিতরে আমরা সাব হেডিং করে করে এগুলো আলাদা করে দিয়েছি। তখন স্টুডেন্টরা ইজিলি যেন বুঝতে পারে যে তার দুর্বলতা কোথায়, আর হচ্ছে যে স্ট্রং পয়েন্টটা কোথায়, এগুলো কিন্তু চিন্তা করে আমরা সেটা করেছি। তা আমি মনে করি সে যদি 2018 এবং 19 সালে অনুষ্ঠিত প্রাইমারি নিয়োগ পরীক্ষা প্রশ্নগুলো সলিউশন করার পর সে কিন্তু একটা ধারণা পাবে তার উইকনেসটা কোথায়, যেখানে তার উইকনেস সেটা তার কিন্তু ফাইন্ড আউট করতে পারবে ইজিলি, যেহেতু এখানে সাবজেক্ট গুলো আলাদা করে দেওয়া আছে। তাহলে তার প্রথম কাজ হবে এই উইকনেসটাকে সমাধান করা। এই উইকনেসটা যেমন আমরা যেটা দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বাংলা, ইংলিশ এবং হচ্ছে যে ম্যাথমেটিক্স এর প্রবলেম, এই দুইটা জায়গাতে প্রবলেম। তখন আমার পরামর্শ থাকবে যে সে এই যে জায়গাটা এই 2 বছরের প্রশ্ন সমাধান করার পর সে তো বুঝতেই পারবে যে সে কোথায় আটকে যাচ্ছে, ওই জায়গাটা থেকে তার ফোকাস করা উচিত। যেহেতু প্রাইমারি নিয়োগ পরীক্ষা আর অসিরে হচ্ছে না, এগুলো সবসময় বলে এই হচ্ছে, যখন হচ্ছে বলবে তখনও 3-4 মাস চলে যায়। আমাদের যেটা ধারণা, যেটা আমি পার্সোনালি মনে করি, যদিও সেটা প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের উপর, আমি অনেকগুলো নিউজ পড়েছি, সেখানে বলা হয়েছে মেয়ের ভিতরে হওয়ার পরীক্ষার সম্ভাবনা নেই বলে মেয়ের পরে হতে গেলে অবশ্য প্রথমে এসএসসি পরীক্ষার প্রশ্ন প্রোগ্রামটা আসবে, এসএসসি পরীক্ষা হবে। তা আমরা যেটা ধরে নিয়েছি এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা খুবই সেন্সিটিভ একটা জিনিস, অত অনার্স মাস্টার্সের পরীক্ষাগুলো অত সেন্সিটিভ না, কিন্তু এই পরীক্ষাগুলো শেষ হওয়ার আগে আমরা মনে করি না যে প্রাইমারি নিয়োগ পরীক্ষা হবে, যদিও সেটা প্রাইমারি শিক্ষা নিয়োগ অধিদপ্তরের উপর ডিপেন্ড করে, বাট আমাদের বিগত সালে অভিজ্ঞতা বলে সেটা ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে হবে। যদি আমি ধরেও নেই, তো নিউজ অনুযায়ী যদি ধরি,
পরীক্ষা হবে জুন মাসে নিউজ অনুযায়ী, মে মাসে যদি না পর্যন্ত যদি না হয় তার মানে জুনে হবে পরীক্ষা, ধরলাম জুন, যদি জুন ধরি তাও তো তার সামনে প্রায় 5 মাস সময় আছে। তো 5 মাস সময়টা সে ইজিলি খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে যদি তার ডেডিকেশন থাকে। ডেডিকেশনটা এরকম হবে যে যখন সে সলিউশন করলো, সলিউশন করার পর সে দেখলো যে সে তার ইংলিশে প্রবলেম নাকি তার সাধারণ জ্ঞানে কি যে বলে ম্যাথমেটিক্স এর প্রবলেম, যদি দুটোটা প্রবলেম হয় ঠিক আছে দুইটাই। তবে আমার ক্ষেত্রে পরামর্শ থাকবে দুইটাতে কারোর প্রবলেম থাকে, দুইটা সাবজেক্ট এক সপ্তাহে না ধরা, একটা করে প্রবলেম ধরবে। যদি প্রবলেম সারাদিন যদি প্রবলেম নিয়ে পড়ে থাকে মাথা হ্যাং হয়ে যাবে, তার পড়তে আর ইচ্ছে করবে না। এই ক্ষেত্রে আমার টেকনিক হচ্ছে সে যে কোনো কঠিন একটা সাবজেক্টকে নিবে আর একটা ইজি সাবজেক্ট পড়ার ক্ষেত্রে, তখন তার ওই সিলেবাসটাও কভার হবে, কঠিন সাবজেক্টটাও তার রিকভার হয়ে যাবে। সারাদিন কঠিন হলে একটা সময় তার বিরক্ত হয়ে যাবে। সারাদিন কিন্তু আমরা কঠিন জিনিস পড়তো, আমরা নিজেরাও যখন পড়েছি আমাদের কাছে ভালো লাগে। তো এটা হচ্ছে তাদের জন্য পরামর্শ। তখন সে যখন আস্তে আস্তে যখন আপনার ওই কঠিন জিনিসটা সমাধান করলো, ইজি জিনিসগুলো সমাধান, সাধারণ জ্ঞান একদম ইজি পড়লেই পারা যায়। যেমন আমাদের প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বইয়ে আপনার একবারে আমরা যেটা করেছি, গণিত এবং ইংলিশ বা প্রত্যেকটা সাবজেক্ট একদম বেসিক থেকে আলোচনা করা আছে। এরপর কেউ যদি মনে করে যে তার আলাদা বই পড়া উচিত, তাহলে বাজারে প্রচলিত বই আছে, যেমন MP3 বইগুলো ভালো, খারাপ না, মানে MP3 যেটা বাংলা বা MP3 ইংলিশ ভালো না, বাট ইংলিশের মধ্যে ভালো দেখেছি আমি প্রফেসর প্রকাশনী ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, আমার কাছে এই বইটা ভালো লেগেছে পার্সোনালি, ব্যক্তিগতভাবে। আবার কি যে বলে আপনি যেটা করতে পারে ওই তার যদি ম্যাথমেটিক্স এর প্রবলেম হয় MP3 ম্যাথটাও দেখতে পারে অথবা সায়েন্স ম্যাথ দেখতে পারে, যে কোনো একটা দেখলে হবে যদি মনে করে আর কি। কিন্তু আমরা যেটা করেছি এর বাইরে আর পড়ার দরকার নেই, এখানে একদম বেসিক থেকে আলোচনা করা আছে। তা আমার পরামর্শ হচ্ছে আপনি যেটা বললেন, মানে আমি যদি সামারি করি বইটা বিষয়টা, তার প্রথমে সিলেবাসটা দেখে নেওয়া উচিত যে কি ধরনের প্রশ্ন হয়, মানে মোটামুটি একটা ধারণা নেওয়ার জন্য, যদি হচ্ছে পুরো ধারণা পাবে না এখানে, মোটামুটি একটা ধারণা পাবে। 2 নম্বর হচ্ছে সে বিগত সালের প্রশ্নগুলো দেখবে, মানে একটা গ্লান্স দেখবে হচ্ছে 2019 থেকে 2010। 3 নম্বর কাজ হবে তার হচ্ছে 2018 এবং 19 সালের প্রশ্নগুলো সমাধান করে ফেলবে। সমাধান করতে গিয়ে সে দেখবে কোন জায়গাতে তার দুর্বলতা আর কোন জায়গাতে তার স্ট্রং পয়েন্ট। তখন যদি দুর্বল পয়েন্ট গুলো সে আইডেন্টিফাই করে, তখন তার পড়ার ক্ষেত্রে একটা দুর্বল সাবজেক্ট রাখবে, মানে যেটাতে সে দুর্বল, আর ইজি একটা সাবজেক্ট রাখবে। এইভাবে যদি পড়ে, যেহেতু মূলত 4টা সাবজেক্টে আমরা যদি ইজিলি ধরি আর কি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর হচ্ছে ম্যাথমেটিক্স। তো 4টা সাবজেক্টে, যদিও এর ভিতরে আবার অনেক ক্যাটাগরি আছে, যেমন ম্যাথমেটিক্স এর 2টা ক্যাটাগরি আছে, 3টা আছে, যেমন বীজগণিত, পাটিগণিত আছে, জ্যামিতি। কিন্তু বীজগণিতে খুব একটা প্রশ্ন আসে না, মূলত পাটিগণিতে প্রশ্ন বেশি আছে প্রাইমারিতে। এবং ইংলিশে যদি আসে, ইংলিশে 2টা সেক্টর আছে, ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার। তো ইংলিশ লিটারেচার কিন্তু পড়ার দরকারই নেই, কারণ হচ্ছে 2019 সালের 9 সেটের যে প্রশ্নগুলো হয়েছে 720টা প্রশ্নের ভিতরে শুধু দ্বিতীয় ধাপের যে প্রশ্নটা হয়েছে সেখানে একটা ইংলিশ লিটারেচার থেকে কোশ্চেন ছিল। মানে 720টা প্রশ্নের ভিতরে 9 সেটে, সরি হ্যাঁ 9 সেটে 4 ধাপের যে প্রশ্ন হয়েছে, তার মানে বোঝা গেল প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য লিটারেচার ইম্পর্টেন্ট না। তো এই মুহূর্তে লিটারেচার পড়ে মাথা নষ্ট করা আমার মনে হয় ঠিক হবে না। আমার পরামর্শ থাকবে ইংলিশ গ্রামার পড়া। তো এই হলো কি সামারি যদি আমি করি, এভাবে যদি পড়ে আশা করি আস্তে আস্তে এগোতে থাকবে। আর আরেকটা বিষয় হলো, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে, কঠিন যে বিষয়গুলো সে যেভাবে পড়ুক, যে কঠিন একটা বিষয় সে রাখবে, ম্যাথ রাখলো বা ইংলিশ রাখলো, আর পাশাপাশি সে একটা ইজি সাবজেক্ট পড়বে, ঠিক আছে, কিন্তু এই জিনিসটার পাশাপাশি তার আরো একটা জিনিস রাখা উচিত, মাথায় রাখা উচিত। সেটা হলো, যেমন আমাদের বাংলাতে বানান কিন্তু অনেকের মনে থাকে না। বাংলা বানান কিন্তু প্রত্যেকদিন সে 5টা করে বাংলা বানান খুব ভালোভাবে পড়তে পারে। 5টা করে মানে একটা করে প্রতিশব্দ, মানে প্রতিশব্দ কিন্তু প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে থাকেই, মানে একটা বা দুইটা প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে থাকে। বানান 2-3টা থাকে, বাংলা বানান, আর ইংলিশ বানান একটা থাকে। এই যে জিনিসগুলো যেগুলো মনে থাকে না, এটা কিন্তু পড়ার একটা টেকনিক, যে এই জিনিসগুলো সে প্রত্যেকদিন পড়ার টেবিলে রুটিনে রাখবে, যে আমি প্রত্যেকদিন 5টা করে ভোকাবুলারি পড়বো, সিনোনিম অ্যান্টোনিম, আমি 5টা করে প্রিপজিশন পড়বো, 5টা করে প্রেজেন্ট ইডিয়মস পড়বো, বাংলাতে 5টা, একটা করে প্রতিশব্দ, একটা মানে আমি আজকে আকাশ ধরেছি, আকাশের প্রতিশব্দ যতগুলো আছে, আকাশের প্রতিশব্দ যা আছে আমি পুরোটা করে আধা ঘন্টা এটাই পড়বো, এরকম। তারপর হচ্ছে বাংলা বানান কিন্তু 2-3টা থাকে, ইংলিশ বানান একটা থাকে, কিন্তু বাংলা বানান কিন্তু 2-3টা থাকে। ইংলিশ বানান মাঝে মাঝে 2টোও থাকে কিন্তু কম, কিন্তু বাংলা বানান কিন্তু 2-3টা থাকে, এই জন্য তাকে বাংলা বানানো গুরুত্ব দিতে হবে। তো যারা আসলে আগে থেকে পড়াশোনা করে না, যেহেতু আপনি বলছেন যে একদম জিরো থেকে শুরু করবে, এই জন্য আমার পরামর্শ হচ্ছে জিরো থেকে যেহেতু শুরু করবে, তার প্রত্যেকদিন বানানগুলো, যেহেতু আমি ধরেই নিলাম সে আগে পড়ে না, তাহলে তার প্রত্যেকদিন 5টা করে বানান পড়া উচিত। এরকম করে ইম্পর্টেন্ট জিনিসগুলো তার প্রত্যেকদিন অল্প অল্প করে, কঠিন বাট ইম্পর্টেন্ট এই জিনিসগুলো যদি তার পড়া রুটিনে রাখে, একসময় দেখা গেল 1 মাস 1.5 মাস পরে তার কঠিন জিনিসগুলো শেষ হয়ে গেল। প্রিপজিশন যদি দৌড়ে ঘুরে ফিরে ধরলাম, প্রিপজিশন হচ্ছে 150 বা 200, সে যদি 5টা বা 10টা করে প্রিপজিশন পড়ে একদিনে সব পড়ে ফেলতে পারবে, কিন্তু মনে থাকবে। কিন্তু সে যদি বুঝে বুঝে উদাহরণ সব প্রিপজিশন পড়ে বা প্রেজেন্ট ইডিয়মস এর কথা বলি বা আদার্স এরকম জিনিসগুলো বলি, তাহলে তার কিন্তু দীর্ঘ সময় মনে থাকবে। এটা কিন্তু পড়ার একটা টেকনিক।
তো এভাবে পড়লে আশা করি ভালো করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, আমি প্রশ্নগুলো একটু পরে যাব। এর আগে আমার কাছে যে প্রশ্নগুলো আছে আমি সেগুলো একটু আগে জেনে নিব, তারপর আমি আমার শিক্ষার্থীদের প্রশ্নগুলো নিব। তো আমার মানে পরের প্রশ্নটি হচ্ছে, একজন যদি বিসিএস এর জন্য প্রস্তুতি নেয়, আপনি কি মনে করেন যে তার বিসিএস এর প্রস্তুতির মধ্যে ব্যাংকিং সেক্টরের প্রস্তুতি বা প্রাইমারি নিয়োগের প্রস্তুতি সবগুলো চলে আসবে, নাকি প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা আবার কিছু পড়াশোনা আছে? না, বিসিএস এর প্রস্তুতি যদি নেয় তাহলে প্রাইমারিটা অনেকটাই কাভার হয়ে যাবে, ধরুন 90-95% কাভার হয়ে যায় যদি সে বিসিএস এর প্রস্তুতি শর্টকাটে না নেয়। যদি একদম ডিপলি নেয়, প্রস্তুতি কিন্তু দুই রকম, একটা হলো শর্টকাট বাসা নিবে, মানে কোন রকম পরীক্ষা পাস করা, আরেকটা হলো আমি একদম ডিপলি নিবে, একদম জানা সহ, যেটা আমি করেছি। আমি কিন্তু একদম দেদারসে পড়েছি, মানে এক একটা সাবজেক্টের উপর আমি 4-5টা বইও পড়েছি আমি নিজেই, শুধু পরীক্ষার জন্য না, জানার জন্যও আমি পড়েছি। এখন যে আমি বই লিখি, আমার যদি আমার গভীরতা না থাকে তাহলে তো আমি বই লিখতে পারবো না। আমি তো একটা কঠিন জিনিস সহজভাবে চিন্তা করতে পারবো না। আমার মাথায় যখন 4-5টা আমি বই পড়েছি, স্ট্যান্ডার্ড বই, রেফারেন্স বই পড়েছি, তখন আমার মাথার ভিতরে এগুলো ঘুরে, তখন এগুলোর ভিতরে একটা সমন্বয় সাধন করে আমি আমার মতো করে একটা সলিউশন দিই। যেমন আমার কথা বলি, আমি যখন, যেমন হচ্ছে বিসিএস হায়ার ম্যাথ থেকে এখন কিন্তু কোশ্চেন থাকে, 35তম বিসিএস থেকে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। এরা কিন্তু সিলেবাস গুলো গতানুগতিক ছিল। এখানে হায়ার ম্যাথ, প্রবাবিলিটি, পারমিটেশন, কম্বিনেশন, 3টা হায়ার ম্যাথের টপিক ঢুকিয়েছে, ঠিক আছে? তো 3টা টপিকের ভিতরে আমরা যেটা দেখেছি, আপনার হলো কম্বিনেশন পর্যন্ত, পারমিটেশন থেকে এখন পর্যন্ত ওরকম একটা প্রশ্ন আসে নাই। শুধু একটা প্রশ্ন ছিল, তা কম্বিনেশনের সাথে জয়েন করে এসেছিল। পারমিটেশন থেকে, মানে বিন্যাস থেকে অঙ্ক আসে নাই। তো যেটা দেখেছি যে প্রত্যেকটা পরীক্ষাতে কম্বিনেশন থেকে প্রশ্ন ছিল, মানে সমাবেশ থেকে। আর হলো প্রবাবিলিটি থেকেও মোটামুটি থাকে, যদিও লাস্ট প্রাইমারি বিসিএস এ প্রবাবিলিটি থেকে গণিত আসেনি। এর আগে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু প্রবাবিলিটি থেকে প্রশ্ন ছিল, মানে 35 বিসিএস। তো আমার প্রশ্ন হলো, যেমন এই জায়গাটা হায়ার ম্যাথটা আপনার বিসিএস এ লাগছে, আবার কিন্তু প্রাইমারিতে লাগছে না। তো এই জন্য এই জায়গাটা কিছু ব্যতিক্রমী আছে, কিন্তু আপনার নর্মালি যদি কেউ বিসিএস এর প্রস্তুতি নেয় প্রাইমারিটা কাভার হবে, বাট ব্যাংকে গেলে কিন্তু একটু পার্থক্য আছে। যদি ডিপলি যদি সে বিসিএস এর প্রস্তুতি নেয়, প্রাইমারি কাভার হয়ে যাবে। আর যদি সে ভাষা না, তাহলে কিন্তু প্রাইমারি পুরো কাভার হবে না, কারণ প্রাইমারি বিগত সালের প্রশ্ন তাকে পড়তে হবে ভালো করতে চাইলে, কারণ বিগত সালের প্রশ্ন প্রাইমারিতে একদম হুবহু উঠাই দেয়। আর সবচেয়ে বড় কথা হলো ম্যাথ গুলো উঠাই দেয়, আর যদি নাও দেয় শুধু ফিগার গুলো চেঞ্জ করে। আমরা তো এগুলো নিয়ে গবেষণা আমরা দেখেছি। যেটা আরেকটা বিষয় হলো ব্যাংকের কথা যেটা বললেন, ব্যাংকের প্রস্তুতি বিসিএস অনেকটাই কাভার করে, কিন্তু পুরো কাভার করে না। এটা নিয়ে কিন্তু আমার একটা আছে, পোস্টও আছে। ইভেন আমার এই পোস্টের উপরে ডিপেন্ড করে একজন একটা ভিডিও বানাইছে যে ব্যাংকের প্রস্তুতি নিয়ে আমি নিবেন নাকি বিসিএস এর প্রস্তুতি নিবেন। আমি নিজেও যখন প্রস্তুতি নিয়েছি, আমি বিসিএস এর প্রস্তুতি নিয়েছি। বিসিএস ক্যাডার হওয়া যেহেতু কঠিন, তো আমি তখন অল্টারনেটিভ চিন্তা করলাম, কোনো কারণ যদি বিসিএস ক্যাডার হতে না পারি তাহলে আমি ব্যাংকার হব। এই জন্য তখন যখন বিশেষ পরীক্ষা যখন দেখলাম যে হলের অনেক বড় ভাই পরীক্ষা দিল, আমি কবি জসীমউদ্দিন হলে ছিলাম, তো অনেক বড় ভাই পরীক্ষা দিচ্ছে কিন্তু টিকে না ওরা। আমার রুমে এক ভাই ছিলেন, উনি 5বার পরীক্ষা দিয়েছে, প্রিলিই টিকতে পারে নাই। মামুন ভাই, আব্দুল্লাহ মামুন ভাই, ঢাকা ধামরাইল বাড়ি ছিল। আমি তখন চিন্তা পড়ে গেলাম, আমি বললাম তারে ভাই, এই বাইরে এত পড়া পড়ে, ওনারা যদি প্রিলিতে, আমরা তো তখনও পরীক্ষা দেই না, প্রস্তুতি নিচ্ছে 3rd ইয়ার থেকে। তখন মনের ভিতরে একটা ভয় শঙ্কা জেগে গেল, যদি ক্যাডার হতে না পারি তাহলে কি হবে। তখন তো অল্টারনেটিভ ব্যাংকে চিন্তা করতে হবে। সেটা করতে গিয়ে যেটা করেছি, তো তখন আমি ব্যাংক রিলেটেড কিছু বই কালেক্ট করেছি। যেমন আমি কি পড়েছি ব্যাংক রিলেটেড বলি, যেমন আমি সাইফোর্স, এখন অ্যানালজি খুব একটা আসে না, কিন্তু আসে, তারপরে প্রাইভেট ব্যাংক গুলোতে বেশি আসে। সাইফোর্স অ্যানালজি আমি পড়েছি, সাইফোর্স ভোকাবুলারি বড়টা পড়েছি, তারপর হচ্ছে সাইফোর্স রিডিং পড়েছি, সাইফোর্স রাইটিং এন্ড ট্রান্সলেশন পড়েছি অতিরিক্ত হিসাবে, আর সাইফোর্স ম্যাথ পড়েছে। যদিও সাইফোর্স ম্যাথ আসলে ভালো বই না, এখন বাজারে অনেক বই চলে আসছে। কারণ আমি সাইফোর্স ম্যাথ বইটা পড়েছি শুধু প্রশ্নগুলো দেখার জন্য, সমাধান কিন্তু আমি আমার মতো করে করেছি। তো এখানে পার্থক্যগুলো যেটা বললাম, যে ব্যাংকের ক্ষেত্রে 3টা জিনিসের উপর তাকে ফোকাস করতে হবে বিসিএস এর বাইরে, যদি সে ব্যাংকের প্রস্তুতি নেয়। পাশাপাশি ইংলিশ, ম্যাথ আর হলো আইসিটি, এই 3টে। আইসিটি যদি একটু কম পড়লেও মোটামুটি পারা যায়, অ্যাভারেজলি 10-15 যদি প্রশ্নটা থাকে 10-12টা পারা যায়। তো ম্যাথ এবং ইংলিশ দীর্ঘ সময় যদি প্র্যাকটিস না করে পারবে না, কারণ ব্যাংকে যত প্রশ্ন হয় ব্যাংক সব ইংলিশ ভার্সনে হয়। তো সো তার ইংলিশ টার্ম গুলো শিখতে হবে, বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে একটা সময় পারবে না, পারবে না এমন কোনো কথা নেই, পারবে। আর যদি না পারে তাহলে 2-1 জনের সহযোগিতা নিতে হবে, প্রথম আস্তে আস্তে পারবে। আর ইংলিশ, ব্যাংকের ইংলিশ কিন্তু অনেক কঠিন আসে। তো কঠিন আসা বলতে, ব্যাংকের প্রশ্নগুলো যদি আমরা দেখি, ভোকাবুলারি বেসড কোশ্চেন বেশি হয়, বেসড ভোকাবুলারি ভিত্তিক। তো ব্যাংক পরীক্ষার জন্য যে যত বেশি ভোকাবুলারি জানবে, সে তত বেশি ব্যাংকে সাকসেস হবে। তো ভোকাবুলারি জানার জন্য ব্যাংকে বিকল্প নেই। তো আপনি যেটা বলেন, আমি যদি কথাটা সামারি করে দেই, সামারি হচ্ছে যদি কেউ বিসিএস এর প্রস্তুতি ডিপলি নেয়, তাহলে তার প্রাইমারি মোটামুটি হয়ে যায়।
আর যদি ব্যাংকের জন্য নেয়, পাশাপাশি বিসিএস এবং ব্যাংক নিতে চায়, তাহলে তার তিনটা জিনিস আলাদাভাবে ফোকাস করতে হবে, ইংলিশ এবং ম্যাথ আর হচ্ছে আইসিটি তে, তাহলে তার আশা করি হয়ে যাবে। আর আইসিটির ক্ষেত্রে যেটা হয়, আইসিটির বেসিক বই যদি কেউ ডেভেলপ করতে চায় আইসিটির উপরে বেসিক, ইন্টারমিডিয়েটের যে প্রকৌশলী মুজিবুর রহমানের যে বইগুলো আছে, আমি সাজেস্ট করবো এই বইগুলো দেখার জন্য। এই বইগুলো বেসিক ভালো করার জন্য খুবই ভালো। তবে সব চ্যাপ্টার পড়া লাগবে না, বিগত সালের প্রশ্নগুলো দেখলে তার একটা ধারণা হবে ব্যাংকের বিগত সালের প্রশ্নগুলো কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি হয়, ওই চ্যাপ্টার গুলো মোটামুটি পড়লে আশা করি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার কিন্তু ব্যক্তিগতভাবে আমারও বেশ কিছু ব্যাংকে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে। তো ওই সমস্ত অভিজ্ঞতার কথা আপনি যখন আবার আরেকদিন আমাকে নিয়ে লাইভ করবেন তখন হয়তো আমি শেয়ার করবো, এখন এগুলো বলে সময় নষ্ট করবো না। তো আমি পরবর্তীতে জানতে চাচ্ছি আপনার কাছে, অনেককে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, অনেকেই ভালো পড়াশোনা করেন, ভালো জানেন। একটু আগে আপনি যার উদাহরণ, একজন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়ের উদাহরণ দিলেন। তো দেখেছি যে ভালো পড়াশোনা করেন, ভালো জানেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে পড়েন। সেক্ষেত্রে খুব সংক্ষেপে যদি বলেন যে আসলে কি কারণে, মানে বা কিভাবে তারা এই নার্ভাসনেসটা কাটিয়ে উঠতে পারে। আচ্ছা, এখানে বলে রাখি, নার্ভাসনেস দুইটা কারণে কাজ করে। একটা হলো সে বেশি কনফিউজড হয়ে যায়, আর আরেকটা কারণ হচ্ছে তার ভিতরে একটা ভীতি যদি কাজ করে। এই দুইটা কারণে হয়। তো আসলে মানুষ ভীতি কখন কাজ করে, বা ভীতি হলো প্রথম প্রথম কাজ করে ভীতি। আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি সংক্ষেপে, আমার 34তম বিসিএস আমার প্রথম ছিল, আমার ঢাকা কলেজে সিট পড়েছিল। তো ঢাকা কলেজে যখন আমি প্রথম পরীক্ষা দিতে গিয়েছিলাম, তখন পরীক্ষার প্রশ্ন আসার আগ পর্যন্ত আমি শুধু থুতু ফেলতে হয়েছে, মানে আমার গলা শুকিয়ে যাচ্ছে, এই পানি খাচ্ছি, এই থুতু ফেলছি, আর হাত কেন কেমন জানি ঘেমে যাচ্ছে। তো আমি প্রশ্নটা যখন হাতে পেয়েছি, প্রশ্ন হাতে পাওয়ার পর আমি যখন এট এ গ্লান্স প্রশ্নটা দেখেছি, আমি সমাধান করি না, এট এ গ্লান্স 2 মিনিটের প্রশ্নটা দেখে ফেললাম কি টাইপের প্রশ্ন হয়েছে, তখন আমার কিন্তু কনফিডেন্স লেভেলটা চলে আসছে। তখন আমার কাছে মনে হচ্ছে আমি যতটুকু পড়েছি, এই পড়া থেকে আমি সমাধান করলে আমি পাস করতে পারবো, কিন্তু আমার নার্ভাসনেসটা তখন চলে গেল। এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যখন কেউ পড়ে, যদি সে কনফিউজড হয়, মানে মানে প্রশ্ন কনফিউজড হয়ে যায়, মানে বাসায় পারে কিন্তু পরীক্ষার হলে পারে না, তাহলে তার উচিত হচ্ছে আলাদাভাবে মডেল টেস্ট দেওয়া। যদি সম্ভব হয় কোনো কোচিং সেন্টারে গিয়ে দিলে আরো ভালো হয়। বাসায় যদি দিতে পারে সেটাও পারে, আর যদি বাসায় দিয়েও যদি আউটকাম ভালো না হয়, তাহলে বিভিন্ন কোচিং সেন্টারে যে মডেল টেস্ট বেস গুলো হয়, নট অনলাইনে বেস দিয়ে হবে না, অনলাইনে হলে বাসায় দেওয়া যায়। একদম ফিজিক্যালি যে পরীক্ষা, হয়তো এখন করোনা সংকটে সম্ভব না, করোনা গেলে হয়তো সম্ভব হবে। তো ফিজিক্যালি যদি পড়ি দেয়, মানে একটা মোটামুটি পরীক্ষার এনভায়রনমেন্ট যদি পায়, তখন সে আস্তে আস্তে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে পরিস্থিতিটার সাথে। এটা হচ্ছে আমার পরামর্শ। আর যদি কনফিউশনের কারণে যদি কোনো তার মানে হচ্ছে নার্ভাসনেস কাজ করে, তাহলে এই ক্ষেত্রে হওয়া উচিত যেটা, তার এমসিকিউ উত্তর করার ক্ষেত্রে যেটা করতে হবে, তার বাসায় এমন প্রস্তুতি নিতে হবে যেন ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে যে সে অপশন ছাড়া উত্তর করতে পারে। যদি ম্যাক্সিমাম কোশ্চেন অপশন ছাড়া উত্তর করতে পারে, যেমন আমরা পারি, ম্যাক্সিমাম কোশ্চেন অপশন ছাড়া বলে দিতে পারবো, এটা একদিনও হবে না, এটা দীর্ঘ সময় পড়তে পড়তে সেটা হয়। যদি মোস্ট অফ দ্য কোশ্চেন যদি সে মানে অপশন ছাড়া উত্তর করতে পারে, তাহলে সে পরীক্ষা হলে গেলে কনফিউজ হবে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যে জিনিসগুলো কনফিউশন তৈরি করে, এই যে জিনিসগুলো খটকা লাগে, ওগুলো কিন্তু পাশাপাশি রেখে পড়তে হয়, সূক্ষ্ম একটা পার্থক্য বের করতে হয়। যেমন আমি যদি একটু উদাহরণে বলি, যেমন আমি আমার রুমমেটের সাথে যখন 34তম বিসিএস আসছিল, কোন মানে হচ্ছে অধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে। আমার রুমমেট জাকারিয়া ভাই, আমার একবার সিনিয়র, ঢাকা ইউনিভার্সিটিতে লিঙ্গুইস্টিকে পড়তো, এখন উনি চায়নাতে আছে। তো উনি পরীক্ষা দিয়ে এসে তো লাফালাফি, হ্যাঁ, উনি ওনার পরীক্ষা অনেক ভালো হয়েছে। যখন আমরা কারেকশন করতে গেলাম, দেখি কি পরিমাণ ভুল হয়েছে। তো উনি বলতেছে যে উত্তর হবে হচ্ছে পারদ, আর আমরা বললাম ভ্রুমিন। ঠিক আছে, তো আমরা দুইজনে টিকেছি। এই 34তম বিসিএস আমার রুম থেকে পরীক্ষা দিয়েছি 6 জন। 6 জনের মাঝে আমরা 2জন টিকেছি, আমি আর আবু বকর সিদ্দিক সিয়াম। সে এখন পুব 11 কে সিনিয়র অফিসার, আমার সাথেও জয়েন করেছে। আমি তো ছেড়ে দিয়েছি, সে ছাড়তে পারে নাই, সে এখন ব্যাংকে আছে। তো উনি জাকারিয়া ভাই খুব লাফালাফি করলো যে না, এটা ভ্রুমিন, মানে আমি জাস্ট অভিজ্ঞতাটার কথা বলছি যে এটা পারদ হবে। আমি বললাম দেখেন, এখানে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, আপনি পরীক্ষার হলে বুঝেন নাই। বলছে কোন অধাতু স্বাভাবিক অবস্থা তরল থাকবে, অধাতু হলে ভ্রুমিন হবে, আর যদি ধাতু হয় তাহলে হচ্ছে পারদ হবে। তখন উনি আবার বই খুলে দেখে যে আসলে তো ঘটনা তাই। এরকম করতে করতে দেখা গেল উনি কনফিউশন, অনেকগুলো প্রশ্ন ভুল করে ফেলছে, নেগেটিভ মার্কিং, তখন কিন্তু উনি আপিলিতে টিকতে পারে না। এই বাস্তব অভিজ্ঞতা থেকে এখানে শিকার জিনিস যেটা, যে জিনিসগুলো কনফিউশন এরকম কাছাকাছি, যেমন একটা অধাতু একটা ধাতু, ধাতু হলে হবে পারদ, আর অধাতু হলে ব্রোমিন হবে, এরকম অনেক কনফিউশন প্রশ্ন আছে। এই জিনিসগুলো যদি সে পাশাপাশি আলাদা নোট করে পড়তে পারে, ইভেন আমাদের বইগুলো তো আমরা নোট করে দিয়েছি, যেখানে পরীক্ষার হলে ভুল হতে পারে এই শিরোনাম দিয়ে, এই জিনিসগুলো আমরা যেখানে কনফিউশন হয় এগুলো আমরা দিয়েছি, এর বাইরেও আরো কিছু থাকতে পারে। তো কেউ যদি চায় সে আলাদাভাবে বাসায় নোট করে পড়তে পারে, এইভাবে যদি পড়ে পরীক্ষার হলে কনফিউজড হবে না, আর বেশি কনফিউজ না হলে নার্ভাসনেস কাজ করবে না। আর যদি কোনো ভালো প্রস্তুতির মাঝে নার্ভাসনেস কাজ করে, তো আমি বলবো প্রথমে তার যেটা কাজ করতে হবে, প্রশ্নটা আগে এট এ গ্লান্স দেখে ফেলতে হবে।
আর ভালো প্রস্তুতি হলে অবশ্যই কোশ্চেন কমেন্ট পড়বে, ঠিক আমার মতো ক্ষেত্রে যেটা হয়েছে, তখন কিন্তু আমার নিমিষে নার্ভাসনেস চলে গেছে, তার আশা করি ওটা চলে যাবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম। যাক, আমি যদি আপনার কথাগুলোতে, আমার যে প্রশ্নটা ছিল যে নার্ভাস হয়ে যায় কেন, তো আপনি নার্ভাসনেসটা কাটানোর জন্য খুব চমৎকার একটি পদ্ধতি বলেছেন, বেশি বেশি মডেল টেস্টে অংশগ্রহণ করা। এবং আপনার এই বক্তব্যের মাঝখান থেকে আমরা কিন্তু পরীক্ষার হলে উত্তরপত্র দেওয়ার কিছু টেকনিক সম্পর্কে জানতে পারলাম। তো আমার প্রশ্নগুলোর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমার সর্বশেষ প্রশ্ন আপনার বইয়ের উপর ভিত্তি করে, যেটা হচ্ছে বলবেন যে আপনার বইটা ব্যতিক্রম কেন। যদিও আমরা কিছু কথা আপনার পেয়েছি, তারপর আরেকটু আলাদাভাবে বলবেন আপনার বইটি বাজারের অন্য বইয়ের থেকে ব্যতিক্রম কেন, অন্তত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে। এবং আরেকটি এটার সাথে সম্পূরক প্রশ্ন হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনেকে জানেন যে আপনার সাথে আমার একটা পরিচয় আছে বা জানাশোনা আছে, কথাবার্তা হয়। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে তারা প্রথম সংস্করণে বইটা কিনেছে, তো সেখানে সামান্য কিছু বানান ভুল বা ছোটখাটো কিছু প্রিন্টিং মিস্টেক ছিল। এখন কি তাদের দ্বিতীয় সংস্করণ কিনতে হবে, নাকি তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা আপনি করবেন বা আপনারা করবেন আপনার প্রকাশনার তরফ থেকে? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা আমি আসলে ভুলে গেছি, অনেক লম্বা প্রশ্ন ছিল। প্রথম হ্যাঁ, প্রশ্নটা কি প্রথম ছিল? ও, প্রশ্নটা ছিল বই আপনার বইটি স্পেশালিটি বাজারে কেন ব্যতিক্রম। হ্যাঁ, ব্যতিক্রম কেন? আচ্ছা আচ্ছা, দ্বিতীয় হলো ওই প্রবলেমটা। আচ্ছা দেখ, ব্যতিক্রম এই জন্য বলবো, বইটা হচ্ছে বাংলাদেশের প্রথম সাজেশন ভিত্তিক বই, এবং প্রথম এডিশনে বইটাতে কিন্তু অনেক কমন পড়েছিল। এটা আমাদের গ্রুপ গুলাতে গেলেই দেখবেন অনেকে সেটা দ্বারা উপকৃত হয়েছে। একটা জিনিস হলো, অনেকে যেটা চায় সবসময় হুবহু কমন চায়, সবকিছু কিন্তু হুবহু হবে না। যেমন ইংলিশ গ্রামার, এটা কিন্তু হুবহু কিছু নেই। আপনি রুল জানবেন, রুল থেকে প্রশ্ন আসবে, কিন্তু রুল গুলা দেখতে হবে কোন বই কত সহজ ভাবে দেওয়া হয়েছে, আপনি কত দ্রুত ক্যাচ করতে পারেন রুল গুলা। কেউ যদি মনে করে আমি সেন্টেন্স কারেকশনের রুল গুলা যেগুলো দিয়েছে আশা করি এর বাইরে আসবে না, তো এখন সে যদি ভয়েস চেঞ্জ শিখতে যায়, ন্যারেশন শিখতে যায়, নিয়মগুলো এখানে আছে। এখন পরীক্ষার হলে সে গিয়ে উত্তর করতে তখনই পারবে রুল গুলো যদি সে ইজিলি জানে। তা আমাদের বইয়ে এই জিনিসগুলো আমরা সহজভাবে প্রেজেন্ট করেছি, এটা সবচেয়ে ইউনিক দিক। আর যে জিনিসগুলো কনফিউশন তৈরি করে, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা প্রশ্নের পাশে দিয়ে সাইড নোট দিয়ে দিয়েছি, যেখানে কনফিউশন তৈরি করে। এটা হলো আরেকটা ইউনিক বৈশিষ্ট্য। আর আরেকটা ইউনিক বৈশিষ্ট্য, যেহেতু এটা সাজেশন বেসড বুক, এই বইটাতে অপ্রয়োজনীয় কোনো তথ্য আমরা দেই নাই। আর দ্বিতীয় এডিশনে আরো কিছু ইউনিক জিনিস যেটা অ্যাড হয়েছে, একদম টপিক ভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিস, মানে কোন কোন টপিক থেকে কিরকম প্রশ্ন হয়। যেমন বাংলা ব্যাকরণ, ব্যাকরণ থেকে কয়টা কোশ্চেন, এটা তো আছেই, এর বাইরেও এটা ছিল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক অ্যানালাইসিস। বাংলা ব্যাকরণ যেমন ধ্বনির পরিবর্তন থেকে কয়টা আসলো, বানান থেকে কয়টা আসলো, বাক্য শুদ্ধিকরণ থেকে কয়টা আসলো, সমাস কি, এই একটা অ্যানালাইসিস কিন্তু আমরা বইয়ের ভিতরে একদম চার্ট আকারে দিয়ে দিয়েছি বিগত প্রায় 5 বছরের কোশ্চেনে। তাহলে সে এটা দেখে তার কিন্তু একটা ধারণা হবে। তো এই জিনিসগুলো একটা জিনিস। তার মানে সে আরেকটা জিনিস হলো, এইবার আমরা বই যে আরেকটা ইউনিক কাজ করেছে, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টের ইংলিশ এবং হচ্ছে ইয়েতে প্রবলেম, কি যে বলে ম্যাথে প্রবলেম, আমরা ম্যাথে যেটা করেছি, ম্যাথের প্রত্যেকটা টপিক বিগত 10 বছরে প্রশ্নগুলো আমরা এক জায়গাতে নিয়ে আসছি, একবারে এক জায়গায়। যেমন সে যদি সংখ্যা থেকে যায়, সে যদি শতকরা যায়, সুদ কষাতে যায়, লাভ ক্ষতিতে যায়, তাহলে প্রত্যেকটা টপিক 10 বছরের প্রশ্নগুলো আমরা আগে আলোচনা করেছি, তারপরে আমরা একটা সাজেশন দিয়েছি। মানে এই জিনিসগুলো মানে সে নিজেও চাইলে পরে প্র্যাকটিস করতে পারে। তো ম্যাথের ক্ষেত্রে এটা করেছি। আর ইংলিশের ক্ষেত্রে যেটা করেছি, ভোকাবুলারিতে প্রবলেম হয়, প্রেজেন্ট ইডিয়মসে প্রবলেম হয়, প্রিপোজিশনে প্রবলেম হয়, ইংলিশের যে কঠিন জিনিসগুলোতে প্রবলেম হয়, এই জিনিসগুলো আমরা বিগত 10 বছরের জিনিসগুলো একসাথে দিয়ে দিয়েছি। সে চাইলে এক ফলোকেই সবগুলো দেখতে পারে এবং কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। এটা একটা বিষয়। আর এই সব মিলে হচ্ছে যে বড় কথা হলো এখানে সবকিছু গুছিয়ে দেওয়া নোট আকারে। আর আরেকটা জিনিস হলো ভুল ত্রুটির বিষয় বললেন, ভুল ত্রুটি এখনো আছে বাজারে, এমন কোনো বই না যেটা ভুল ত্রুটি থাকবে না, আমিও বলি। কিন্তু আমরা অলরেডি কারেকশন ফেসবুকে দিয়েছি সেকেন্ড এডিশনে। অত আমার যেটা পরামর্শ, যে যাদের প্রথম এডিশনের বই আছে তাদের আমি বলবো এই মুহূর্তে একটু অপেক্ষা করার জন্য, নতুন করে যে বইটা বের হয়েছে এটা না নেওয়ার জন্য। যেহেতু তার কাছে একটা বই আছে, সে এখন পড়তেছে, পড়ুক এটা। যেহেতু আমাদের 2021 সালে একটা নতুন বই আসবে, সেটা তার জন্য আরো ভালো হবে, যেহেতু আমরা কারেকশন আকারে একটা বই আসতেছে। আর আরেকটা যেটা বললেন, যারা অলরেডি প্রথম এডিশন বইটা আছে, তাহলে তাদের ক্ষেত্রে এই একটা পরামর্শ। আরেকটা পরামর্শ হলো, প্রথম এডিশনে বইটা ছিল 672 নম্বর পৃষ্ঠা, এখন বইটা হচ্ছে 1168। এমন যদি হতো অল্প কিছু বই, অল্প কিছু পাতা যোগ হয়েছে, অল্প কিছু টপিক যোগ হয়েছে, সেটা হয়তো আমরা পিডিএফ টিডিএফ কিছু একটা দিয়ে দিতে পারতাম। তো একটা বইয়ের প্রায় দ্বিগুণ এখন। এই বইটা যদি আমরা পিডিএফ এ দেই, তাহলে বইটা মানে পাইরেটেড হওয়ার সম্ভাবনা 99%। অলরেডি পাইরেটেড হয়ে গেছে, কিন্তু ঝুঁকি আরো বেড়ে যাবে। দেখা গেছে একটা তো যারা অলরেডি নকল করেছে বইটা, তারা একটা খুবই স্কিলড একটা লোক। আমরা যদি পিডিএফ আকারে বইটা দিয়ে দেই, তখন সেটা কি হবে, যারা নন স্কিল তারাও কিন্তু বইটা নন নীলক্ষেত থেকে বের করে ফেলতে পারবে। এই ঝুঁকির কথা চিন্তা করে আমরা কিন্তু স্টুডেন্টদের অনেক সময় অনেক কিছু দিতে পারি না। আমরা পিডিএফ দিলে খুব একটা কিছু হবে এটা না, শুধু নকলের ঝুঁকিটা এড়ানোর জন্য আমরা করি। আর যদি বললাম যে অল্প স্বল্প পাতা হতো, তাহলে আমরা হয়তো সেটা দিয়ে দিতে পারতাম। কিন্তু এই জায়গাতে আসলে কিছু করার নেই এই মুহূর্তে,
কারণ হচ্ছে 672 পড়েছে 1168। তো অনেক নতুন টপিক অ্যাড হয়েছে। আর আরেকটা জিনিস হলো, কেউ যদি একটা ভালো বই পড়ার মাধ্যমে যদি ভালো একটা চাকরি হয়, সেটা তো অনেক কিছু। অনেকে লাখ লাখ টাকা একসময় ঘুষ দিত, যদি এখন ঘুষ দিয়ে চাকরি হয় না, যদি কেউ করে সেটা তার সে ভুল করবে। তো একটা বইয়ের দাম কত? আমি যদি আমার জায়গা থেকে, আমি যেমন স্টুডেন্ট ছিলাম, আমার বাসা থেকে যখন টাকা পাঠাতো ড্রেসের জন্য, এটার জন্য, সেটার জন্য, আমি টাকা সেভ করে বই কিনতাম, কারণ আমি বই পড়তে ভালোবাসতাম। নতুন নতুন বই, আমার কাছে একটা বই আছে অলরেডি, নতুন এডিশন আসছে, আমি চেষ্টা করতাম সেটা যদি ভালো লাগে আবার নেওয়ার জন্য। আমার ক্ষেত্রে আমি এটা করেছি। আমার পরামর্শ হচ্ছে যদি সম্ভব হয় তাহলে তার নতুন বই নেওয়া উচিত। আমি মনে করি এটা, যেহেতু অনেক কিছু অ্যাড হয়েছে। আর যাদের অলরেডি বইটা আছে তাদের একটু ওয়েট করা উচিত, যেহেতু 2021 সালে একটা নতুন বই আসছে, সেটা তাদের জন্য সেটাই ভালো হবে। ধন্যবাদ। আর এই যে বাজারে যে নকল বইয়ের বিষয়টি বললেন, নকল বই থেকে আপনার বইটি কিভাবে আলাদা করা সম্ভব হবে একেবারে সংক্ষেপে একটু বলবেন। সেখানে হচ্ছে যে বইটাতে যেটা হয়, আমরা তো অনেকগুলো সিকিউরিটি লেয়ার দেই। সিকিউরিটি লেয়ারের ভিতরে প্রথম লেয়ার যেটা, এর আগে কিন্তু আমাদের এই জিনিসটা ছিল না, হলোগ্রাম স্টিকার। আমরা কিন্তু বিদেশ থেকে হলোগ্রাম স্টিকার নিয়ে আসছি, এটা কিন্তু বিদেশ থেকে আনে। তো হলোগ্রাম স্টিকারটা নকল করে ফেলছে, কিন্তু নকল আর আসল তো স্পষ্ট আমরা বুঝতে পারি, বা সাধারণ মানুষও বুঝবে, কারণ এটা নকল। আসল হলোগ্রাম স্টিকার যেটা, এটা নিয়ে আমি অলরেডি আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছি। আসল হলোগ্রাম স্টিকারটা 7টা রঙে হয়, বিশ্লেষ্য হয়। মানে এটা যদি এরকম করে, এরকম ধরে, এরকম ধরে, তখন সেখানে এটা চাকচিক্য করে, একবার একটা কালার ধরে। আর নকল যেটা, সেটা হচ্ছে যে ওরকম কালার হবে না। ঠিক আছে, এটা হচ্ছে সংক্ষেপে। আরেকটা জিনিস আরেক সংক্ষেপে বলি, নকল বইটা আমাদের অনেকগুলো জলছাপ আছে, আমরা সিকিউরিটি লেয়ার হিসেবে দিয়েছি। যদি 949 নাম্বার পৃষ্ঠাতে যায়, সেখানে আসল বইটার স্পষ্ট একটা জলছাপ থাকবে প্রকাশনী। 949, 951, 953 আরো আছে, সেগুলো আমরা না বলি নিরাপত্তার ক্ষেত্রে। 7টা আরো কিছু সিকিউরিটি লেয়ার আছে, 2টা লেয়ার সে দেখলে হবে হলোগ্রাম স্টিকারটা এরকম করলে হয় কিনা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে 949, 951, 953 ওই 3টা পাতাতে আমাদের প্রকাশনীর একটা জলছাপ আছে, যেটা কম্পিউটারে যখন তারা স্ক্যানিং করছে, নকল করেছে, তখন সেই নকল জিনিসটা আর আসে না। এই দুটো জিনিস দেখলে হবে। 949 নম্বর পৃষ্ঠা একটা জলছাপ দেখবে স্পষ্ট, আর হচ্ছে যে হলোগ্রাম 951, 953। হুম। 949, 951, যে কোনো একটা দেখলে হবে, সমস্যা। যে কোনো একটা দেখলে হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটু চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। অনেকে অনেকগুলো প্রশ্ন করেছে। একজন লিখেছে যে স্যার, আপনি মানবিকের শিক্ষার্থী হয়ে গণিত কিভাবে করেছেন? আচ্ছা, আমি গণিত করেছি, আমি যেহেতু গ্রামে স্কুলে পড়েছি, আমার কিন্তু গণিত উইকনেস ছিল একটা সময়, এখন সেটা নেই। সেটা এইভাবে করেছি, আমি প্রথমে ক্লাস একদম 4 থেকে করেছি। বিলিভ করুন আর না করুন, আমি ক্লাস 4 থেকে একদম 9-10 পর্যন্ত ম্যাথ গুলো আমি একদম পুরোটাই করেছি। করার পর আমার কিন্তু বেসিকটা স্ট্রং হয়েছে। সেটা আমার যেমন একসাথে বিসিএস প্রিলিতে কাজে দিয়েছে, সেটা রিটেনে কাজে দিয়েছে, সেটা ব্যাংকের চাকরিতে কাজে দিয়েছে। শুধু গণিত এগুলোই ঘুরে ফিরে, সেটা জাস্ট বাংলাটা ইংলিশ ভার্সনে করতে হবে ব্যাংকে, এটাই পার্থক্য। তা আমি এই প্রথমে গ্রুপ স্টাডি করেছি আমার রুমে। আমি, আবু বকর সিদ্দিক, আমরা দুজন রেগুলার ছিলাম। প্রত্যেকদিন রাত 10:30 বা 11টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা ম্যাথ করতাম রুটিন অনুযায়ী, মানে রুটিন ধরে ধরে গ্রুপ স্টাডি করতাম। আর আরেকজন ছিল অনিয়মিত, সে নাম হচ্ছে রাসেল, হাবিবুর রহমান রাসেল। সে এখন শ্রম মন্ত্রণালয় নিয়োগ পাইছে, নন ক্যাডার, ফার্স্ট ক্লাস জব, বিসিএস থেকে না, এমনি নন ক্যাডার পরীক্ষা থেকে। এবং সে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে অফিসার হয়েছে, তবে এগুলোতে সে জয়েন করেন। আমরা তিনজন এই ক্লাস 4 থেকে রুটিন করে একদম 9-10 পর্যন্ত পাঠ্য বই সব শেষ করে ফেলছি। আর এরপরে আমরা যেটা করেছি, প্রফেসর ম্যাথ স্পেশালটা করেছি, আর হচ্ছে আমরা করেছিলাম MP3 গ্রুপ স্টাডির মধ্যে। এগুলো করার পরে মোটামুটি আর সমস্যা হয় না। আর আমি যেহেতু বেসিকটা ভালো হয়ে গিয়েছিল, তখন আমি সাইফোর্সের ম্যাথটা আমার মতো করে করেছি। মানে আমার ওই যে আমার তো সলিউশন তো আমার জানা আছে, জাস্ট কোশ্চেন গুলো দেখে আমার মতো করে সলিউশন, এইভাবে আমি ইমপ্রুভ করেছি। তবে ম্যাথে রাতারাতি ইমপ্রুভ করার কোনো ওয়ে নাই। ম্যাথে যদি কেউ ইমপ্রুভ করতে চায়, তাকে বেসিক থেকে আসতে হবে। যদি কেউ যদি শর্টকাট খোঁজে, তাহলে সে কিন্তু ম্যাথে কোনোদিন ভালো করতে পারবে না। একটা স্টেপ হয়তো সে পার করবে, ধরো প্রিলি পাস করলে, কিন্তু রিটেনে গেলে কিন্তু সে আটকে যাবে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে, ম্যাথে যদি সে ভবিষ্যতে বিশেষ ক্যাডার বা ব্যাংকার হতে চায়, তাহলে তার ম্যাথ একদম বেসিক থেকে করে আসা উচিত, পাঠ্য বইগুলো করা উচিত আগে, তারপরে অন্য আমার আরেক শিক্ষার্থী বিজয় প্রশ্ন করেছে, উপজেলা ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কিছু বলবেন কি? আচ্ছা, উপজেলা ভিত্তিতে যেটা হয়, উপজেলা যে পরিমাণ শূন্য পদ আছে, সেই পরিমাণ শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ধরি যেমন আমার 14 গ্রাম দিয়ে যদি আমি উদাহরণ দিই, ধরলাম আমার 14 গ্রামে শূন্য পদ আছে 200টা, তাহলে সেখানে 200 জনে নিয়োগ দিবি, সেটার উপরে কিন্তু কাট নাম্বার হবে। এবং আরেকটা জিনিস হলো যে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ কর্মকর্তার একজন উদ্ধৃতি দিয়ে একটা পত্রিকাতে আমরা দেখেছি, যারা নিয়োগের সাথে সংশ্লিষ্ট, সেখানে বলেছে ওরা এবারে টার্গেট হলো একটার জন্য 3 জন টিকাবে। তার মানে আমি যদি ধরি আমার 14 গ্রাম উপজেলা থেকে 200 জন নিবে, তাহলে তারা ভাইবার জন্য অ্যাভারেজলি কল করবে 600 জন। তার মানে হচ্ছে 200 গুণ 3, তার মানে 600 জন করে।
অর্থাৎ যার প্রাইমারি উপজেলাতে যতটা শূন্য পদ আছে ঠিক ততটাই নিয়োগ পাবে, আর তার কম্পিটিশন হবে তার উপজেলার সাথে, তার বাইরে কিন্তু কম্পিটিশন হবে না। তো কে কতজন পরীক্ষা দিলে এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তার উপজেলা হচ্ছে ফ্যাক্টর। আর আরেক কেউ কেউ আবার প্রশ্ন করতে পারে যে উপজেলা শূন্য পদ আমি কিভাবে জানবো? এটা আসলে সরাসরি জানার সুযোগ নাই, তারপরেও কেউ যদি লোকজন থাকে অথবা সে যদি কনভিন্স করতে পারে, জেলা শিক্ষা অফিস জেলা জেলা প্রাথমিক শিক্ষা অফিস অথবা উপজেলা শিক্ষা অফিসে গেলে এটা অনেক সময় জানা যায়। তো উপজেলা থেকে সবসময় সরবরাহ করতে চায় না, তবে জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মোটামুটি তথ্যগুলা নেওয়া যায় যদি ওখানে ফ্রেন্ডলি কেউ থাকে আর কি। বা উনি যদি মনে করে যে আমি স্টুডেন্ট একটু জানিয়ে দেবো। অনেক সময় অনেকে বিব্রত বোধ করে বা বিরক্ত বোধ করে, যেহেতু তাদের অনেক কাজ থাকে। জি, ধন্যবাদ। আমাদের আরেক শিক্ষার্থী খায়রুল বাশার মন্তব্য বা জানতে চেয়েছে হচ্ছে, প্রতিদিন সব বিষয় পড়বো নাকি একটি বিষয় করে শেষ করব? না, এখন কথা হচ্ছে তার ক্যাচিং পাওয়ার উপর ডিপেন্ড করে। সে যদি 4টা বিষয় একসাথে পড়ে যদি মনে করে যে আমি 4টা বিষয় পড়তেছি একসাথে, আমার কোনো প্রবলেম হচ্ছে না, তখন আমার পরামর্শ থাকবে তার 4টা বিষয় পড়া। আর যদি এমন প্রবলেম হয় যে 4টা বিষয় পড়ার পর তার কাছে মনে হলো কোনটা যে কি পড়লাম আমার মনে নাই, এই জন্য আমার পরামর্শ থাকে তার জন্য থাকবে হচ্ছে 1 থেকে 2টা বিষয় পড়া, একটা কঠিন একটা ইজি, এরকম করে পড়া উচিত। এরকম হচ্ছে। পরবর্তী প্রশ্ন, স্যার প্রাইমারি এবং অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতি কিভাবে সামঞ্জস্য করবো? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন এর মধ্যেই। যদি আমি প্রাইমারি তারপর হয় আমি আরেকটু অ্যাড করে দিই সেখানে, জি, সেটা জি। হচ্ছে যদি প্রাইমারি এবং প্রাইমারি সমপর্যায়ে পরীক্ষা হয় তাহলে প্রাইমারি প্রস্তুতি আনাম। যেমন আমি বলি প্রাইমারি সমাজসেবা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, এনএসআই। এনএসআই মানে যেগুলো এই ক্যাটাগরির আর কি, এই কাছাকাছি গ্রেডের এই শিক্ষক নিবন্ধন, এগুলো কিন্তু এই একই প্রস্তুতি। আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইটা পড়লেই তার আর কিছু লাগে না, এই কাছাকাছি। কিন্তু যদি বিসিএস এর প্রস্তুতি কিভাবে নিবে সেটা তো একটু আগেই বললাম যে তার আলাদা আলাদা বিষয়ভিত্তিক বই পড়লে আরো ভালো হবে। আচ্ছা, খায়রুল বাশার আরেকটি প্রশ্ন করেছে, কনফিউজিং প্রশ্ন উত্তর করা বা না করা সম্পর্কে জানতে চাই। এখন কনফিউজিং প্রশ্ন হচ্ছে যে সে নিজে কনফিউজ না, পরীক্ষার প্রশ্ন কনফিউজিং, সেটা তো একটা ফ্যাক্টর থাকে। যে কিছু কিছু প্রশ্ন থাকে যে পরীক্ষাতে বিভ্রান্তিকর, যে একটা প্রশ্ন রাইট থাকে না, এমন একটা প্রবলেম থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে যদি কোনো অপশনে রাইট আনসার না থাকে এই ধরনের প্রশ্ন স্কিপ করা উচিত। আর যদি এমন হয় যে প্রশ্নের ভিতরে প্রচলিত ভুল আছে, যেমন আমি যদি বলি যে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত, প্রচলিত ভুল হচ্ছে 155 কিলোমিটার। যদি অপশনের ভিতরে 155 কিলোমিটার থাকে, 120 যদি না থাকে, 120 কিলোমিটার কিন্তু রাইট। যদি 120 কিলোমিটার না থাকে কিন্তু ভুলটা যদি থাকে, তাহলে তার প্রচলিত ভুলটা উত্তর করা উচিত। তাহলে বুঝতে হবে যিনি প্রশ্ন করেছেন তিনি ওটাকে বেসমেন্ট ধরে কোশ্চেনটা করেছেন। আর যদি প্রচলিত উত্তরও না থাকে, ইভেন যদি কোনো রাইট আনসারও না থাকে, যদি কোনোটাই না থাকে, তাহলে তার ওটা স্কিপ করা উচিত। আর যদি কোনো প্রশ্নের ভিতরে যদি 2টা বা 3টা যদি উত্তর থাকে, রাইট উত্তর থাকে, সেক্ষেত্রে তার যেটা করতে হবে সবচেয়ে প্রচলিত উত্তরটা দিতে হবে। যদি আরেকটু বলি, যেমন বলা হয় বাংলাদেশে কোন উপজাতি হচ্ছে পিতৃতান্ত্রিক, বাংলাদেশে কিন্তু পিতৃতান্ত্রিক উপজাতি চাকমা, মারমা, সাঁওতাল, এরকম বেশ কয়েকটা উপজাতি পিতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক মধ্যে আমরা গারো, খাসিয়া এরকম আছে। তো পরীক্ষাতে দেখা গেছে ম্যাক্সিমাম পরীক্ষাতে প্রশ্ন যখন আসে তখন দেখা গেছে সাঁওতালও থাকে, তারপরে মারমও থাকে, আর এদিকে গারো আর খাসিয়া থাকে, তাতে উত্তর তো দুইটাই রাইট, সাঁওতালও রাইট, মারমও রাইট। কিন্তু সবচেয়ে বাজারে প্রচলিত বইগুলোতে দেওয়া হচ্ছে মারমা, তাহলে তার এই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে মারমাকে উত্তর করা। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো। অর্থাৎ তার মানে যদি প্রশ্নের অপশনে যদি প্রচলিত ভুল উত্তরও না থাকে তাহলে এটা স্কিপ করা, প্রচলিত ভুল উত্তর থাকলে সেটাকে উত্তর করা, আর সেটাকে যদি উত্তর করা। 3টা 4টা রাইট আনসার থাকে তাহলে সবচেয়ে বেশি প্রচলিত যেটা সেটা উত্তর করা। অনেক ধন্যবাদ। আরেক শিক্ষার্থী রবিউল হাসান রবি, সে বলেছে বাংলা নিয়ে একটু বলেন, অর্থাৎ খুব সম্ভবত বাংলা কিভাবে প্রস্তুতি নেবে এই বিষয়ে একটু বলবেন হয়তো। আচ্ছা, তার বাংলার জন্য প্রস্তুতির জন্য যেটা বলবো, প্রাইমারি নিয়োগের জন্য তাকে বাংলা গ্রামারে জোর দিতে হবে। বাংলা সাহিত্য থেকে প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে 2 থেকে 3টা প্রশ্ন থাকে, কখনো একটা থাকে কখনো একটাও থাকে না। এই জন্য আমার পরামর্শ বাংলা গ্রামার থেকে পড়া উচিত। আর তার যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইটি থাকে, সেখানে সাজেশন দেওয়া আছে যে টপিক গুলো ইম্পর্টেন্ট, স্টার দা চিহ্ন দেওয়া আছে, 6 স্টার, 5 স্টার, 4 স্টার, 3 স্টার, এই টপিক গুলো তার আগে বেশি বেশি করে পড়ে ফেলা উচিত সিরিয়াল বাই সিরিয়াল, তাহলে তার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। সম্রাট শাহাদাত প্রশ্ন করেছে, আমাদের 60টা প্রশ্ন কমন পড়লে বাকি 40টা না পারলে কি করব? না, প্রাইমারিতে তো 100টা প্রশ্ন হয় না, প্রাইমারিতে প্রশ্ন হলো 80টা। এই ক্ষেত্রে না, যেটা করতে সে হবে, সম্ভবত পুরো পরীক্ষার প্রসিডিউরটা নিয়ে বলেছে, অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অন এভারেজ সম্ভবত বুঝিয়েছে আর কি, যে আচ্ছা 60 আচ্ছা, 40 হলে অন্য সে কি করবে। হুম। প্রাইমারি ক্যাটাগরির যে পরীক্ষাগুলো হয় সবগুলো কিন্তু 80তে, যেমন শিক্ষক নিবন্ধন, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা সবে 80টা। শিক্ষক নিবন্ধনে গিয়ে হচ্ছে 100টা প্রশ্ন হয়। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে শিক্ষক নিবন্ধনে কিন্তু প্রিলিতে পাশ করার জন্য খুব বেশি নাম্বার পাওয়া লাগে না।
ওখানে বলা আছে 40 নাম্বার কেউ যদি পাস করে শতকরা মানে 140 পায় তাহলে সে উত্তীর্ণ। তো আমরা সবসময় ধরে নিয়ে সেফ জোন 50 100-তে, আমরা ধরি না আমাদের জায়গা থেকে। তো এই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যদি আপনার উত্তর না জানা থাকে তাহলে তার উত্তর করাটা ঠিক হবে। আর অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যদি মনে হয় যে তার আরো মানে কাটমার্কসটা আরো, যেমন বিসিএস এর ক্ষেত্রে আমরা সবসময় পরামর্শ যেটা দিই, সেফ জোন আমরা ধরে নিই 120, যে কোনো কোশ্চেন যত ইজি হোক যত কঠিন হোক 100 সেফ জোন আমরা ধরি। তো কারো যদি 120 যদি না কাভার হয় তখন আমরা তাকে বলি তাকে কিছু কনফিউশন উত্তর করার জন্য, তবে এমন কনফিউশন উত্তর করতে হবে যেটা দুইটার ভিতরে কনফিউশন তৈরি হয়, এমন রিস্ক নেওয়া যাবে। কিন্তু দুইয়ের অধিক যদি অপশনে তার যদি সমস্যা হয় মানে 3টা বা 4টাতে, তাহলে এই ক্ষেত্রে উত্তর করা ঠিক না। আমি যদি সামারি করে দিই সেটা হচ্ছে যে যদি 100 নম্বরের পরীক্ষা 60টা যদি রাইট হয়, আমার মনে হয় তার না জানা উত্তরে উত্তর করা ঠিক হবে না। আর সেক্ষেত্রে সে দুই একটা প্রশ্ন এরকম দাগাতে পারে যেগুলো তার দুইটার ভিতরে কনফিউশন এবং তার মন টানছে যে এটা উত্তরটা এমন হওয়া উচিত, এটা হোক বোধ, এরকম দুই একটা প্রশ্ন উত্তর করতে পারে। তবে বেশি ধরনের উত্তর করলে তার নেগেটিভ মার্কিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সে এখান থেকে চলে আউট হয়ে যেতে পারে। আর বিসিএস এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে 120 যদি তার মোটামুটি কাভার হয়ে যায় তার ফলে তার কনফিউশন কোনো প্রশ্নতে উত্তর করা ঠিক হবে। অনেক ধন্যবাদ। শারমিন সূচি প্রশ্ন করেছে গণিত নিয়ে একটু বলেন। যদিও গণিত নিয়ে অনেকগুলো কথা আপনার শুনেছি, ওই কথাগুলোর বাইরে যদি নতুন কিছু থাকে আপনি বলতে পারেন। না না, এর বাইরে আমার কোনো নতুন কথা নেই। যদি সে বিসিএস এর জন্য বা ওভারঅল চাকরি প্রস্তুতির জন্য নয়, আমি বলবো তাকে প্রথমে পাঠ্য বই থেকে প্রস্তুতি নিবে, তারপরে বাজার থেকে প্রচলিত যে কোনো এমসিকিউ একটা বইলে হবে, প্রফেসর আছে বা এমপি3 আছে, যে কোনো একটা, বা সায়েন্স ম্যাথ আছে, যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর যদি শুধু প্রাইমারি কথা বলি, প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বই যেগুলো দেওয়া আছে এগুলোই তার জন্য যথেষ্ট। সেই ক্ষেত্রে তার কনফিডেন্স লেভেলটা গ্রো করার জন্য সে যেটা করতে পারে, প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বইয়ের প্রথমে যে সাজেশনটা দেওয়া আছে, প্রথমে বলতে 50 নাম্বার পৃষ্ঠায় সাজেশন আছে, 50 নাম্বার পৃষ্ঠায় সাজেশন গিয়ে যে গণিতে যে চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট দেওয়া 6 স্টার 5 স্টার এরকম যে স্টার গুলো, যেমন হচ্ছে প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে নল চৌবাচ্চার প্রশ্ন একবারই আসে না, রেয়ার কেসে একটা থাকে। তারপর হচ্ছে কাজের অঙ্ক খুব রেয়ার কেসে একটা থাকে, ট্রেনের অঙ্ক খুব রেয়ার কেসে একটা থাকে। মানে দেখা গেছে অনেকগুলো প্রশ্ন মাঝে একটা থাকতে পারে, সব পরীক্ষাতে থাকবে না। এরকম লেস ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, এই টপিক গুলো সে পড়বে। আগে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যেমন সংখ্যা থেকে আমরা যেটা দেখেছি গত বিসিএস প্রাইমারি নিয়োগে 4-5টা করেও প্রশ্ন ছিল, সংখ্যা, অধ্যা, শতকরা, লাভ, ক্ষতি, সুদ, কষা, লাভ, এই চ্যাপ্টার গুলো তার বেশি বেশি করা উচিত। তো ওটা সাজেশনে দেওয়া আছে, ওই চ্যাপ্টার গুলো সে যদি আগে করে ফেলে তাহলে তার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। জি, ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন, স্যার ম্যাথের সবগুলো টপিকেই কি ভালো হতে হবে নাকি যে টপিকগুলো একেবারেই জানা নেই ওগুলো কি স্কিপ করা যাবে? না, যদি এটা আসলে প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য যদি হয় সেটা আমরা একবারে একটা লিস্ট করে দিয়েছি, তার এই টপিকের বাইরে না পড়লেও হবে, আমরা কিন্তু লিস্ট করে দিয়েছি। এবং কেউ যদি আমার মনে হার্ট এন্ড সোল ট্রাই করে প্র্যাকটিস করে 15 থেকে এক মাসের মধ্যে তার প্রাইমারি ম্যাথের সিলেবাস শেষ হবে। অথবা এই ক্যাটাগরির যে ইয়েগুলো আছে, প্রাইমারির জন্য সবকিছু পড়ার দরকার নাই, বিসিএস এর জন্য সবকিছু পড়ার দরকার না, বিসিএস এর সিলেবাস আছে, সিলেবাস দেখে দেখে পড়া উচিত। আর প্রাইমারির জন্য টেনশন কোনো কারণ নাই, আমাদের প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বইয়ে যে অধ্যায়গুলো দেওয়া আছে এই অধ্যায়গুলো প্র্যাকটিসের বাইরে আর কোনো অধ্যায় দরকার। জি। খায়রুল বাশার লিখেছে আজকের সেশনে ক্যাডার চয়েস নাকি জানা যাবে না। আজকের সেশনে খায়রুল আমরা এটা স্কিপ করতে যাচ্ছি, পরবর্তীতে হয়তো আরেকদিন গাজী মিজানুর রহমানই আসুক বা অন্য কারোর মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করব। এখানে আমি একটু বলে দেই ক্যাডার চয়েস এর বিষয়টা। ক্যাডার চয়েস নিয়ে আমার অলরেডি একটা পোস্ট আছে, আমার যে ভেরিফাইড যে পেজ আছে সেখানে কিন্তু আমি ক্যাডার চয়েস নিয়ে পোস্ট করেছি। কেউ যদি 43তম বিসিএস ক্যাডার চয়েস লিখে ফেসবুকে সার্চ করে আশা করি পেয়ে যাবো। আমার ভেরিফাইড পেজে কত কিছুদিন আগে আমি পোস্ট করেছি। ইভেন আমার যে একটা ফেসবুক গ্রুপ আছে, আমার তো অনেকগুলি গ্রুপ আছে যেটা নিয়ে আমি সরাসরি কাজ করি, গাজী মিজানুর রহমানের কেরিয়ার টিপস, ওই গ্রুপটাতে গেলেও আশা করি সে পাবে। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি সে আমার পোস্ট পেতে চায়, আমার ওই নামের উপরে ক্লিক করলে তখন আমি যে পোস্ট গুলো করছি সেই স্ক্রল করলে নিচে আস্তে আস্তে দেখতে পাবে, সেখান থেকে সে ইজিলি বের করে নিতে পারে। যেহেতু দীর্ঘ আলোচনা, এটা নিয়ে আলাদা একটা প্রোগ্রাম হয়, বিভিন্ন কোচিং সেন্টার শুধু ক্যাডার চয়েসের উপরে বিশাল একটা প্রোগ্রাম, তো দীর্ঘ আলোচনা। আমাদেরকে আরেকটি লাইভ অনুষ্ঠান উপহার দিবেন ইনশাল্লাহ, ওইখানে আমরা ক্যাডার চয়েস সম্পর্কে আরো জানতে পারবো। মোহাম্মদ রিয়াদ হোসেন প্রশ্ন করেছে তৃতীয় চতুর্থ শ্রেণীর অফিস সহকারী, অফিস সহায়ক সরকারি চাকরিগুলো কি ঘুষ ছাড়া পাওয়া সম্ভব? হ্যাঁ, ঘুষ ছাড়া পাওয়া সম্ভব তৃতীয় শ্রেণীর চাকরিগুলো, অন্তত চতুর্থ শ্রেণীর চাকরির ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারছি না। তৃতীয় শ্রেণীর চাকরিগুলো ঘুষ ছাড়া হয়। একটা সময় হয়তো এখানে ঘুষের কিছু আদান প্রদান ছিল, কিন্তু এখনকার সময় সেটা নেই। তো চতুর্থ শ্রেণীর চাকরিতে হতে পারে এখনো কিছু কিছু জায়গায় সেটা ঘটে। যেহেতু আমি সরকারি কর্মকর্তা, চাইলে আমি আসলে অনেক কিছু বলতে পারছি না। তবে আমি তৃতীয় শ্রেণীর চাকরির ব্যাপারটাই যেটা বলবো সেটা হলো যে তৃতীয় শ্রেণীর চাকরিতে যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে চাকরি হয়, কিন্তু চতুর্থ শ্রেণীতে আসলে বলা যাচ্ছে না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এনএসআই নিয়োগ পরীক্ষার জন্য কি আলাদা প্রস্তুতি প্রয়োজন?
না, আলাদা কোনো প্রস্তুতির দরকার নাই। প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস অথবা বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস যথেষ্ট। যেমন গত প্রাইমারি এনএসআই যে পরীক্ষা হয়েছে, এনএসআই পরীক্ষাতে আমাদের বই থেকে অনেক কমন পড়েছে। ইভেন আমাকে ফেসবুক ইনবক্সে অনেকেই জানিয়েছে যে তার জবই হয়েছে, নট সে কোয়ালিফাই করছে শুধু এটা না, ফাইনালি চাকরি হয়েছে। অনেকে চাকরি আছে হয়ে গেছে। আমার সাথে ফেসবুকে চাকরি হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমি নিচ্ছি। স্যার, আমি দেবিদ্বার উপজেলার একজন পরীক্ষার্থী। কোন এক সূত্রে জানতে পেরেছি দেবিদ্বার উপজেলা থেকে 40 জন শিক্ষক নেবে। এখন আমার প্রতিযোগিতা কি আমার উপজেলার পরীক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে? আমার মনে হয় এর উত্তর আপনি ইতিমধ্যে দিয়েছেন। তারপর আবার হ্যাঁ, যদি একটু প্রতিযোগিতা প্রতিযোগিতা আপনার উপজেলাতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে 40 জন, এগুলো ফেসবুকে গুজব, আসলে এগুলা এখনো কেউ জানে না। শুধু জানা তখনই সম্ভব যদি সেই উপজেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস নর্মালি এগুলো সরবরাহ করে না, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গেলে তথ্য জানা যায়। ফেসবুকে যেগুলো দিচ্ছে এগুলো ওয়েবসাইট থেকে, যেগুলো জাতীয়করণ করা হয়েছিল, কয়েক হাজার স্কুল, প্রাইমারি স্কুল, বেসরকারি জাতীয়করণ করা হয়েছিল, ওখানে শূন্যপদের ভিত্তিতে। আমি যেহেতু গ্রুপ চালাই ইন্টারনেটে, আমি অনেক সময় দেই এগুলো নিয়ে, আমিও গবেষণা করি। সো 40 জন না, অনেক বেশি নিয়োগ দিবে, কারণ হচ্ছে এইবারে যে নিয়োগ প্রাইমারি ইতিহাসে অত বড় নিয়োগ আর হয় না। তো এটা যেটা 40, এটা অনেক বেশি। প্রত্যেকটা উপজেলাতে গড়ে আমার তো মনে হয় 200-250 কম হওয়ার কথা না আর কি, যদি মোটামুটি উপজেলা হয় আর কি। যাই হোক, এখন কথা হলো এগুলো হচ্ছে গুজব। আমাকে দেখতে হবে, এখন সরকার ঘোষণাই করেছে প্রায় 32,500 নিয়োগ দেবে। 32,500 ভিতরে 3টা জেলা আমার বাদ, পার্বত্য যে 3টা জেলা আর 61টা জেলা, আমি 61 জেলাকে ভাগ দিয়ে দেখি গড়ে আমার 61 জেলা যে উপজেলাগুলো আছে, উপজেলা হচ্ছে বাংলাদেশের টোটাল হচ্ছে 493টা। 493টার মধ্যে 3 জেলা যে উপজেলাগুলো আছে এগুলো বাদ দিয়ে আমি ভাগ দিলেই তো আমার একটা ধারণা চলে যায়, রাফ ধারণা চলে আসে। আবার তাহলে ফেসবুকে এসব গুজবে কান দেওয়ার দরকার নাই। আর সবচেয়ে বড় কথা হলো একজন নিয়োগ দিব নাকি 2জন নিয়োগ দিবে সেটা তো আমার বাবার দরকার না। আমার বাবার দরকার হচ্ছে আমার প্রস্তুতিটা কতটুকু। আমি একজন নিলেও ঠিক বড় রকম প্রস্তুতি নিতে হবে, সোজা কথা একটা। এটা হলো সবচেয়ে সহজ সলিউশন। জি, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আরো 2-4টা প্রশ্ন আছে। স্যার, প্রিলি পরীক্ষা থেকে কোনো প্রশ্নের একাধিক উত্তর হতে পারে? যদি হয় তাহলে কি একাধিক উত্তরের জন্য বৃত্ত ভরাট করতে হবে নাকি স্কিপ করতে হবে? আফসানা মিমি প্রশ্ন করেছে। আমার মনে হয় এটার উত্তর আপনি দিয়েছিলেন, তারপরে যদি আরেকটু বেশি হ্যাঁ, বলতেন। না, এই একাধিক উত্তর হয়, অপশন অনেক সময় এরকম হয়। এটা বলেছিলাম সবচেয়ে প্রচলিত উত্তর যেটা, সেটা উত্তরটা দেওয়া। আর যদি ওরকম উত্তরও না পাওয়া যায় তাহলে স্কিপ কর। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। প্রাইমারির ভাইবা সম্পর্কে একটু বলবেন প্লিজ। যে প্রাইমারি ভাইভাতে যেটা হয়, প্রাইমারি হচ্ছে সার্টিফিকেটের উপর একটা নাম্বার থাকে, ভাইভাতে আমি যতটুকু জানি ভাইভাতে হচ্ছে 10, আর হচ্ছে তার ড্রেস আপের উপর মেবি 5, আমার এক্স্যাক্টলি মনে নাই জিনিসটা আসলে। আর হলো ইয়ের উপরে বা কি যে বলে, ইয়ের উপরে যে না, এসএসসি, ইন্টারমিডিয়েট আর হচ্ছে এখন তো অনার যোগ হয়েছে, এই 3টা সার্টিফিকেটের উপর মনে হয় 5। এই টোটাল হচ্ছে যে 20, না ঠিক আছে, ইয়ের উপরে সার্টিফিকেট গুলোর উপরে 5 নাম্বার আর ভাইবার উপরে হচ্ছে 15 নাম্বার, টোটাল 20 নাম্বারে ভাইবা হয়। আর ভাইবাতে আসলে নর্মালি যেটা হয়, আমি তো নিজেও ওই জায়গাগুলোতে ছিলাম, ইভেন আমি ডিসি অফিসের অনেকগুলো মিটিংও করেছি লক্ষ্মীপুরে। প্রাইমারি নিয়োগ পরীক্ষা নিয়ে অনেক কথা হয়েছে ডিসি অফিসে, দ্যাট মিনস তাদের পারফরমেন্স নিয়ে। যখন ভাইবা চলছিল তখন মিটিং আমি গিয়েছিলাম, মেবি পরপর আমি 2টা মিটিং এ গিয়েছিলাম। তখন মিটিং এ ডিসি স্যার যেটা বললো যে মানে এমন এমন ছেলে মেয়ে, তাদেরকে যদি নর্মাল একটা ইংলিশ ট্রান্সলেশন জিজ্ঞেস করি সেটা সে পারে না। তার আজকে জন্ম তারিখ, আজকে আজকে ভাইবার দিন, তার কত বছর, কত মাস, কত দিন, আজকে তার বয়স, সেটা সে বের করতে পারে না। দ্যাট মিনস জন্মদিন বের করার অঙ্কগুলো ভাইবা বোর্ডে দেয়। এই অঙ্কগুলো কিন্তু ক্লাস প্রাইমারি স্কুলের বইয়ের, যে প্রাইমারি স্কুলের গণিতের বই যেটা ক্লাস 5-এর, ওই বই কিন্তু আছে। প্রাইমারি ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয় মূলত একবারে বেসিক কোশ্চেন গুলো করা হয়। নর্মালি যেটা করে মেয়েদের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, তাদেরকে বলে কিছু গান গাওয়ার জন্য, গান গাইতে পারে কিনা, গান গাইতে বলে। দেশাত্মবোধ গান গাওয়াই সেখানে সবচেয়ে বেটার হয়, অথবা নজরুল অথবা রবীন্দ্রসঙ্গীত, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু গানে হয়। আর জাতীয়ের ভিতরে যদি বলি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বর্তমান সরকারের সাফল্য, এই এই জিনিসগুলো নিয়ে ভাইভাতে প্রশ্ন হয়। আর আরেকটা জিনিস প্রশ্ন হয় যেটা, যে 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 বিষয়ের উপরে অনার্স করেছে বা ডিগ্রি করেছে, তার ওই অনার্সের ওই ডিগ্রির উপরেও কিন্তু কিছু বেসিক কোশ্চেন থাকে, আর সমসাময়িক কিছু প্রশ্ন থাকে। আসলে ভাইভা বোর্ডে ওরা যেটা করে, তার ওই বেসিক নলেজ গুলো যাচাই করার জন্য, যেহেতু এটা প্রাইমারি টিচার, তারা অত ডিপলি যায় না। ওরা যে কমন কোশ্চেন গুলো যেটা আমরা দেখেছি, যে কিছু ট্রান্সলেশন সেখানে দেয়, কিছু ট্রান্সলেশন সেখানে দেয়, বেসিক ট্রান্সলেশন, গতানুগতিক ট্রান্সলেশন, প্রবাদ প্রবচন থেকে বেশি ট্রান্সলেশন গুলো দেয়। হ্যাঁ, তো যেমন হচ্ছে মর্নিং শোজ দ্য ডে, উঠতে মূলা চেনা যায়, কিরকম এরকম প্রবাদ আছে না। তারপরে হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই টাইপের কিছু, সততা সর্বোৎকৃষ্ট, অর্থাৎ কমন কিছু প্রবাদ প্রবচন ট্রান্সলেশন করতে দেয়। এর বাইরে 2-একটা ট্রান্সলেশন করতে যায়, যে আমি 3 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, এটা ইংলিশ ট্রান্সলেশন করুন। যেমন একটা ভাইভাতে কোশ্চেন করেছে যে আপনারা তো ট্রান্সলেশন পড়ে আসছেন যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তো ট্রান্সলেশন করুন ডাক্তার আসার পর রোগী মারা গেল।
এরকমও ট্রান্সলেশন থাকে, যদি ওটা সলিউশন প্রাইমারি শিক্ষক বিজ্ঞান অ্যানালাইসিস বই আছে, ডাক্তার আসার পর মুরগি মারা গেলে সেখানে আফটার ব্যবহার করতে হবে, আর পূর্বে মারা গেলে বিফোর ব্যবহার করতে হবে, ঘটনা শুধু এতটুকু। জাস্ট এরকম কিছু বেসিক কোয়েশ্চেন থাকে, আসলে ভাইবা বোর্ডে খুব বেশি ইয়ে করে না। আর হচ্ছে যেটা হয় ভাইবা বোর্ডে আঞ্চলিকতা যতটুকু পরিহার করা যায় সেটা বেটার আর কি। আঞ্চলিকতা বেশি ব্যবহার করলে সেটা তারা নেগেটিভলি নেয়, কারণ ছোট ছোট ছেলে মেয়েদেরকে তো তাদেরকে ভালোভাবে শিখে উপরের দিকে উঠাতে হবে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ আপনি আঞ্চলিক উচ্চারণের কথা বলছেন আর কি, আমরা বুঝতে জি জি পেরেছি। জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন আমি নিব এখন, আর প্রশ্ন নিব না স্যার। আন্তর্জাতিক বিষয়টা কোন কোন টপিক গুলো আমরা বেশি পড়বো? এখন যদি সেটা, যেহেতু প্রাইমারি পরীক্ষা নিয়ে আজকে বেশি কথা হচ্ছে, আমি ধরে নিলাম প্রাইমারি পরীক্ষা। তো প্রাইমারি পরীক্ষাতে অলরেডি বললাম যে এখানে একটা সাজেশন আছে, সেটা তার চিন্তা করার দরকার নেই। প্রাইমারি শিক্ষক বিজ্ঞান অ্যানালাইসিস বইয়ে 50 নম্বর পৃষ্ঠাতে একটা সাজেশন আছে, ওই সাজেশন থেকে সেই স্টার চিহ্নগুলো দেখলেই বুঝতে পারবে কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ, কোন কোন জিনিসগুলো লেস ইম্পর্টেন্ট, আর কোন কোন জিনিসগুলো তার পড়াই লাগবে, এগুলো কিন্তু ওখানে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিলেই হবে। আর প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে সাধারণ জ্ঞানে সবচেয়ে বেশি কোশ্চেন হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে। টোটাল 20টা কোশ্চেনের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী 12 থেকে 14টা কোশ্চেন থাকে, আর বাকিগুলো আন্তর্জাতিক। সাধারণ বিজ্ঞান আইসিটি থেকে মাঝে মাঝে একটা কোশ্চেন থাকে, আর জিওগ্রাফি থেকেও মাঝে মাঝে একটা কোশ্চেন থাকে। এই তো কাজী মিজানুর রহমান, আপনি দীর্ঘ সময় ধরে আমাদেরকে অনেক কিছু বোঝালেন, অনেক কিছু আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। আমরা আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কর্মের খোঁজে প্রস্তুতি ও সম্ভাবনা এই প্রসঙ্গে সর্বশেষ আপনি 2-4টি কথা বলবেন এই গ্রুপটি না, এটা সম্পর্কে। তো প্রোগ্রামে তো বললামই প্রথম দিকে, এটা একটা ভালো উদ্যোগ। যেমন আজকে আমাকে সেখানে ইনভাইট করা হয়েছে স্টুডেন্টদের, আমি আমার জায়গা থেকে, আমার যতটুকু জ্ঞান থাকে জ্ঞানের জায়গা থেকে আমি চেষ্টা করেছি তাদের প্রশ্নগুলো উত্তর করার জন্য। হয়তো অনেকে স্যাটিসফাইড হতে পেরেছে, অথবা কেউ হতে পারে না, সেটা তো আর আমি বলতে পারছি না এখন এই মুহূর্তে। আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, এরকম যদি আর কিছু কিছু প্রোগ্রাম করা হয়, যারা কেরিয়ার নিয়ে কাজ করে একদম, তারা একদম বাস্তব অভিজ্ঞতা যাদের আছে, তাদেরকে যদি এই ধরনের কিছু কিছু প্রোগ্রাম করা হয়, আমার মনে হয় স্টুডেন্টরা উপকৃত হবে। আর স্টুডেন্টদের আরো আগে থেকে যদি অ্যানাউন্সমেন্ট করা হয় যে এরকম এরকম প্রোগ্রাম হবে, আর স্টুডেন্টদের যদি এঙ্গেজমেন্ট বেশি থাকে, সেটা আমার মনে হয় চাকরির খুঁজে এই যে গ্রুপ, সেটা তার সার্থকতা খুঁজে পাবে। কারণ এই ধরনের গ্রুপ, ভলান্টারি গ্রুপ গুলো মূল উদ্দেশ্য থাকে বেশি বেশি মানুষকে উপকৃত করা, বেশি বেশি মানুষের হেল্প করা। তো বেশি বেশি মানুষ হেল্প তখনই পাবে যখন তারা তাদের এঙ্গেজমেন্টটা ভালো থাকবে। তো আমি আশা করি এই উদ্যোগটা অনেক ভালো, এবং সেটা আস্তে আস্তে আরো প্রসারিত হবে, এবং সেখানে আরো যারা কেরিয়ার নিয়ে কাজ করে তাদেরকে এখানে ইনভলভ করা হবে, এবং শিক্ষার্থীরা এদের মাধ্যমে তাদের আরো অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাবে। ধন্যবাদ। আমার সর্বশেষ আরেকটি প্রশ্ন আমার মনে পড়ে গেল, সেটি হচ্ছে, আপনি কি মনে করেন যে স্নাতকের শুরু থেকেই কর্মক্ষেত্রের পড়াশোনার প্রস্তুতি নেওয়া উচিত একটু একটু করে? হ্যাঁ, যদি সেটা যদি তার যদি ইচ্ছে থাকে যে আমি চাকরি করব, তাহলে তার নেওয়া উচিত। যদি মানে চাকরি বলতে সে যদি মনে করে যে বিসিএস ক্যাডার হবে, ব্যাংকার হবে, যেমন প্রাইমারি টিচার হবে, তার অবশ্যই অনার্সের পরীক্ষা কি পড়াশোনা কি ঠিক রেখে অল্প অল্প করে পড়লে, আর যেটা আমি নিজেই করেছি, আমি সেকেন্ড ইয়ার থেকে পড়েছি, থার্ড ইয়ার থেকে মোটামুটি সিরিয়াসলি পড়াশোনা করেছি, ফোর্থ ইয়ার তো হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি ফোর্থ ইয়ার থেকে। তো ম্যাক্সিমাম চাকরি প্রত্যাশীরা হতাশ হয়ে যায় এই জন্য, তাদের প্রস্তুতিটা আগে ভালো থাকে না, জোড়াতালি দিয়ে পরীক্ষা দেয়, কারো ভালো হয় কারো ভালো হয় না, আর যখন 2-4টা পরীক্ষা দেওয়ার পর যখন ভালো করতে পারে না, তখন তারা ফ্রাস্ট্রেশনে ভোগে। কিন্তু চাকরি প্রস্তুতির জন্য সবচেয়ে বেটার অপশন হচ্ছে, তার যদি টার্গেটে থাকে আমি চাকরি করব, তাহলে তার আমার মনে হয় অনার্সের প্রথম থেকে প্রস্তুতি শুরু করা উচিত। এবং যারা অনার্সের প্রথম থেকে শুরু করবে, তাদের জন্য প্রথম পরামর্শ হচ্ছে তারা যে সেক্টরে প্রস্তুতি নেবে, যেমন কেউ যদি বিসিএস এর প্রস্তুতি নিতে চায়, তাহলে তার আগে বিসিএস সম্বন্ধে কিছু নলেজ নেওয়া, যে বিসিএস এ কেমন প্রশ্ন টশ্ন হয় এই সম্বন্ধে নেওয়া, তার দুর্বলতা কোথায়, দুর্বল জায়গাগুলো বের করে দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করা, এটা থাকবে আমার পরামর্শ। আর যদি কেউ যদি মনে করে ইউনিভার্সিটি টিচার হবে, তো তার ওই একাডেমিক ভালো করে পড়াশোনা করা উচিত। কেউ যদি বিজনেসম্যান হতে চায়, ওটা কিন্তু কেরিয়ার, বিজনেসম্যান হতে চায় তাহলে তার বিজনেস কেন্দ্রিক পড়াশোনা করে। তবে চাকরি যদি করতে চায়, তার আমার মনে হয় সবচেয়ে তার বেটার অপশন অনার্স লাইফে একাডেমিক পড়ার পাশাপাশি অল্প অল্প করে চাকরির যদি পড়াশোনা করে, সেটা তার অন্যদের থেকে তাকে এগিয়ে রাখবে, এবং অল্প অল্প করলে সেটা দীর্ঘ সময় ধরে মনে থাকে, এবং তার দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পায়। আমরা জানি যেমন একটা বিল্ডিং করে যদি আমরা একদিনে করি তাহলে সেটা ধসে পড়তে পারে, কিন্তু যদি সেটা আমরা ধীরে ধীরে করি তাহলে সেটা কিন্তু ফাউন্ডেশন যদি ভালো হয়, সেটা কিন্তু অনেক বেশি টেকসই। ঠিক একই কথা চাকরি প্রস্তুতির ক্ষেত্রে ম্যাক্সিমামে যেটা হয়, বিশেষ করে আমি এখানে কাউকে ছোট করার জন্য বলছি না, বাস্তবতা থেকে বলছি, যারা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে পড়াশোনা করে, তাদের ম্যাক্সিমামই অনার্স লেভেল মাস্টার্স লেভেল শেষ করার পরে শেষ করে ফেলে, কিন্তু জানতেই পারে না চাকরির জন্য কি কিভাবে কি বই করতে পড়বে, হবে। কিভাবে প্রস্তুতি নেবে। এখন কিন্তু অনেকে সচেতন হচ্ছে, যারা সচেতন হচ্ছে তারা কিন্তু গেইনার হচ্ছে।
আর যারা এখনো ওই জায়গাতে রয়ে গেছে, আগে অনার্স মাস্টার শেষ করি তারপরে শুরু করব, কিন্তু তারাই একটা হতাশা ভোগে। কারণ অনার্স মাস্টার্সের পর কিন্তু তার বিভিন্ন ধরনের প্রেশার থাকে, পারিবারিক প্রত্যাশা বেড়ে যায়, তারপরে হচ্ছে তারা আরো নিজেরও কিছু প্রেশার থাকে, যেমন কেউ যদি হলে থাকে তার হলের সুবিধা, হোস্টেল সুবিধা হারিয়ে ফেলে, আরো অনেক প্রেশার থাকে। এর জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে কেউ যদি চাকরির জন্য প্রস্তুতি নিতে চায় বা চাকরি করার ইচ্ছা থাকে, তার আগে থেকে অল্প অল্প করে নেওয়া উচিত, এবং সেটা বাড়িয়ে দেওয়া উচিত। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে বাড়িয়ে দেওয়াতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একদম অল্প অল্প করে পড়লে হবে। এবং পাশাপাশি পত্রিকা পড়া উচিত, বিশেষ করে জাতীয় পত্রিকা, যেমন প্রথম আলো, ইত্তেফাক বা যুগান্তর, এই টাইপের যে ভালো ভালো পত্রিকা, কালের কণ্ঠ, এই ধরনের ভালো পত্রিকা গুলা পড়া উচিত। এবং পত্রিকার ওই জিনিসগুলো বেশি পড়া উচিত, রাজনৈতিক কাওয়ালি কাচালি না, পত্রিকা সম্পাদকীয় পড়া উচিত এবং আন্তর্জাতিক অংশটা বেশি করে পড়া উচিত। তাহলে তার আস্তে আস্তে সেটা যে রাইটিং সেটের স্কিল, তার চিন্তার যে গভীরতা, সেটা আরো বেশি। আমি কখনো কিন্তু পত্রিকা রাজনীতি কাওয়ালি কাচালি স্টুডেন্ট লাইফও পড়ি না, এখন তো সময় না, এখন তো এডিটোরিয়াল পড়ার সময় নাই। আমি মূলত এডিটোরিয়ালই পড়তাম, আর আন্তর্জাতিক, সবচেয়ে বেশি আন্তর্জাতিকটা আমি বেশি পড়তাম। ওখান থেকে অনেক কিছু শেখার আছে। আর যখন কারো চাকরি পরীক্ষা কাছাকাছি হয়, সে চাইলে পত্রিকা থেকেও কিছু নোট করতে পারে। ধন্যবাদ। তো কাজী মিজানুর রহমান, আপনি আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদেরকে বেশ কিছু সময় বরাদ্দ করেছেন। আপনার জন্য অশেষ শুভকামনা, অনেক ভালোবাসা রইল, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার সাফল্য ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে, আমরা সেই কামনা করছি। আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকুন সবসময়। জি, আপনিও ভালো থাকবেন, আর শিক্ষার্থীরা ভালো থাকুক, সবাই ভালো করুক, সেই দোয়াই রইলো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।